আচ্ছা, সবাই দেখতে এবং শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে। বেশ। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বলে আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে, আমরা সেটাকে আলোচনা করব। তো হ্যাঁ, দেখো, এই যে প্রথমে আমরা জানবো আজকে বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝি, বা এটার অবস্থান, এটা এটা কি নিয়ে তৈরি ইত্যাদি সম্পর্কে। তো আমাদের এই যে পৃথিবী রয়েছে, ঠিক আছে, এই যে পৃথিবী রয়েছে, এই পৃথিবীর চারিপাশে কত কিমি? না, 10,000 কিমি। ঠিক আছে, 10,000 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এই যে পৃথিবীর ভূমি থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত উচ্চতাতে একটা চাদরের মতো একটা আস্তরণ পৃথিবীকে ঘিরে রেখেছে চারিদিকে। ঠিক আছে, এই যে এই ছবির মধ্যে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, যে নীল রঙের, হালকা নীল রঙের এই যে অংশটা, এটাই হচ্ছে কি আমাদের অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। ওকে, অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল কি নিয়ে তৈরি এটা? না, এটা বিভিন্ন প্রকারের গ্যাস নিয়ে তৈরি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের গ্যাস এর মধ্যে রয়েছে। এবং এই পৃথিবী বাদেও আরো বেশ কিছু গ্রহের মধ্যে বায়ুমণ্ডল রয়েছে, যেমন মঙ্গল বলতে পারো। কিন্তু তাদের যে বায়ুমণ্ডল সেটা খুবই পাতলা, পৃথিবীর মতো এতটা বেশি থিকনেস তাদের নেই। আর এই বায়ুমণ্ডলের কাজ কি? এই বায়ুমণ্ডলের কাজ হচ্ছে, বায়ুমণ্ডলের মধ্যে এই যে দেখো CO2 নামক গ্যাস রয়েছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস রয়েছে। যে গ্যাস কি করে? না, পৃথিবীর তাপমাত্রাকে ধরে রাখে। অর্থাৎ বায়ুমণ্ডল মাঝে মধ্যে একটা প্রশ্ন দেয় যে বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর কি হতো। তো এই যে বায়ুমণ্ডল, সেটা যদি না থাকতো তাহলে মনে রাখবে পৃথিবী এক্সট্রিম লেভেলের ঠান্ডা চলে আসতো পৃথিবীতে। ঠিক আছে, পৃথিবী শীতল হয়ে যেত, তাপ ধরে রাখতে পারতো না। এবার এই যে বায়ুমণ্ডলের উৎপত্তি সম্পর্কে আমরা দেখি, দেখো, পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে জীবের বসবাসের জন্য উপযুক্ত বায়ুমণ্ডলও আছে। আবার বায়ুমণ্ডলের মধ্যে এই যে বায়ুমণ্ডলের আবরণ, সেটা পৃথিবীর চারপাশে আছে। অন্য বেশ কিছু গ্রহের মধ্যেও রয়েছে, কিন্তু সেটা জীবের বসবাসের জন্য উপযুক্ত নয়, অর্থাৎ সেই বায়ুমণ্ডল অনেক বেশি পাতলা এবং বিষাক্ত গ্যাসে পরিপূর্ণ। পৃথিবীর যে মহাকর্ষ বল, পৃথিবীর মহাকর্ষ বলের কারণে বায়ুমণ্ডল পৃথিবীর সাথে আবদ্ধ থাকে। অর্থাৎ এই যে বায়ুমণ্ডল দেখছি, আমরা জানি পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে, তাই তো? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে পৃথিবী। এই যে পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে, পৃথিবী ঘোরার সঙ্গে সঙ্গে, আচ্ছা স্পিডটা মনে রাখবে, পৃথিবীর 1670 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পৃথিবী ঘোরে। এই যে পৃথিবী ঘুরছে, পৃথিবী ঘোরার সাথে সাথে এই যে টোটাল বায়ুমণ্ডলটা দেখতে পাচ্ছি আমরা, এই টোটাল বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলও কিন্তু পৃথিবীর সাথেই ঘুরছে। এবার এটা কেন, বা বায়ুমণ্ডল স্থির থাকলে কি হতো? ধরো, একটা সহজ উদাহরণ দিয়ে আমরা বুঝি, যে ধরো এই জায়গাতে তুমি রয়েছো, এই জায়গাতে এই জায়গাতে তুমি রয়েছো। এটা কোথায়? না, ধরে নিলাম এটা ইন্ডিয়া। ইন্ডিয়াতে তুমি রয়েছো, এবং তুমি যেতে চাও কোথায়? না, তুমি এখান থেকে ডাইরেক্টলি যেতে চাও USA, আমেরিকাতে যেতে চাও। এবার তোমার ধারণা কি হতে পারে? যে পৃথিবী তো ঘুরছে চারিদিকে, তো পৃথিবী যখন ঘুরছে এইভাবে, তাহলে আমি যদি লাফিয়ে উঠে বা একটা হেলিকপ্টার বা কোনো কিছুর মাধ্যমে এই হাওয়াতে কিছুক্ষণ ভাসমান অবস্থায় থাকি, তাহলে কিছুক্ষণ পরে পৃথিবী ঘুরে, আমার মাটির নিচে এখন ভারত ছিল, পায়ের নিচে এখন ভারত ছিল, কিছুক্ষণ পরে ঘুরে আমেরিকা চলে আসবে, তখন আবার নেমে পড়বো। তাই না? এই জিনিসটা হতো কখন? না, যদি বায়ুমণ্ডল ও পৃথিবীর সাথে সাথে না ঘুরতো। বায়ুমণ্ডল যেহেতু পৃথিবীর সাথে সাথে ঘুরছে, সেই কারণেই কিন্তু আমরা এই জিনিসটা করতে পারি না। অর্থাৎ বাতাসে কোনো ভাসমান জিনিস থাকলে সেটাও কিন্তু, সেটার পায়ের নিচে যে ভূমি, সেটা পরিবর্তিত হয় না। বা ধরো একটা ট্রেনের মধ্যে তুমি যাচ্ছ, ঠিক আছে, একটা ট্রেনের মধ্যে তুমি যাচ্ছ, এবং বেশ ভালো রকম স্পিড, 100-110 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ট্রেনে করে যাচ্ছ। সেই ট্রেনের মধ্যে যদি তুমি হাতের উপর একটা বলকে ছোড়ো, বা ট্রেনের মধ্যে যদি লাফিয়ে ওঠো, তাহলে কি
হওয়া উচিত কি ছিল বায়ুমণ্ডল না থাকলে? এটা ধরো ট্রেন, এটা এদিকে যাচ্ছে প্রচন্ড স্পিডে, তুমি এর ভিতরে লাফিয়ে উঠলে, তাহলে ট্রেন তো এগিয়ে যাবে, তুমি হাওয়ায় ভেসে রয়েছে, তাহলে ট্রেনের এই দেওয়ালে এসে ধাক্কা লাগতো তোমার। কিন্তু সেটা হয় না, তার কারণ এগুলো প্রমাণ করে এটা যে এই যে পৃথিবীর বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার, সেটাও পৃথিবীর সাথে সাথেই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে। কেমন? এটা মনে রাখবে। আহ বেশ, এবার বায়ুমণ্ডল কিভাবে তৈরি হয়েছে বা বায়ুমণ্ডলের যে উৎপত্তি, সেই নিয়ে দুটো মতবাদ রয়েছে। প্রাথমিক যে বায়ুমণ্ডল বা প্রাইমারি অ্যাটমসফিয়ার, দেখো পৃথিবী যখন তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে, সে সময় পৃথিবীর সৃষ্টির সময় হাইড্রোজেন এবং হিলিয়ামের পরিমাণ অনেকটা বেশি ছিল বায়ুমণ্ডলের মধ্যে। তখনও কিন্তু অক্সিজেন আসেনি। হাইড্রোজেন এবং হিলিয়ামের পরিমাণ কি ছিল? অনেকটা বেশি ছিল। কিন্তু সৌরঝড় সৌরঝড় এবং পৃথিবীর কম মহাকর্ষের কারণে এই হালকা গ্যাসগুলো মহাকাশে বিলীন হয়ে গেছিল। ঠিক আছে? সোলার উইন্ড বা সৌরঝড় আর পৃথিবীর যে গ্র্যাভিটি, সেটা তখন অনেক কম ছিল এখনকার তুলনায়। সেজন্য এই সমস্ত হালকা গ্যাসগুলো মহাকাশে পালিয়ে গেছিল। দ্বিতীয় একটা ক্ষেত্র রয়েছে সেকেন্ডারি অ্যাটমসফিয়ার, সেখানে পরবর্তীতে পৃথিবীর অভ্যন্তর থেকে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয় এবং এর ফলে জলীয় বাষ্প, নাইট্রোজেন এগুলো বেরিয়ে আসে। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সমুদ্রের সৃষ্টি করে। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন আমরা জানি সেটা খুবই গরম ছিল এবং এক টানা কয়েক কয়েক হাজার বছর এক টানা বৃষ্টিপাত ঘটেছিল। কয়েক হাজার বছর এক টানা ঝমঝম করে বৃষ্টি হয়েছিল, আর সেখান থেকেই এই সমুদ্রের সমস্ত জলরাশি পৃথিবীতে আসে। ওকে, তো এইভাবে সমুদ্রের সৃষ্টি হয়। এবং বেশ কিছু ব্যাকটেরিয়া ছিল, যেমন সায়ানো ব্যাকটেরিয়া, তারা সালোক সংশ্লেষণের মাধ্যমে ধীরে ধীরে অক্সিজেনের পরিমাণ বাড়াতে থাকে। তাহলে পৃথিবীতে যখন যখন পৃথিবী তৈরি হলো, স্বাভাবিকভাবেই তখন উদ্ভিদ বা প্রাণী সেরকম কোনো কিছুই ছিল না। তাহলে পৃথিবীতে অক্সিজেন কোথা থেকে আসবে? তো এই যে এক বিশেষ প্রকারের ব্যাকটেরিয়া ছিল, যেটাকে সায়ানো ব্যাকটেরিয়া বলা হচ্ছে, এই ধরনের ব্যাকটেরিয়া গুলো কি করে না, তারা সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া ছিল। তারা সালোক সংশ্লেষ করে করে পৃথিবীর মধ্যে অক্সিজেনকে তৈরি করে। এবং এই যে সায়ানোব্যাকটেরিয়া, সেটা মনে রাখবে সমুদ্রের মধ্যে পাওয়া যায় প্রচুর পরিমাণে। সেই কারণে পৃথিবীর বর্তমানেও এখনো পর্যন্ত আমাদের বায়ুমণ্ডলে যে 20.94% অক্সিজেন গ্যাস রয়েছে, তার বেশিরভাগটা আসে সমুদ্র থেকে, উদ্ভিদ থেকে নয়। ঠিক আছে? পৃথিবীর মধ্যে থাকা অক্সিজেন বেশিরভাগটা যোগান দেয় সমুদ্র। মনে রাখবো, দেখো প্রায় 2.4 বিলিয়ন বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের আকস্মিক বৃদ্ধি ঘটে। হঠাৎ করে এই যে সায়ানোব্যাকটেরিয়াদের কারণে বায়ুমণ্ডলে অক্সিজেন বাড়তে থাকে। এটাকে কি বলে বিজ্ঞানের ভাষায়? গ্রেট অক্সিডেশন ইভেন্ট বলা হয়। তাহলে গ্রেট অক্সিডেশন ইভেন্ট বলতে আমরা কি বুঝছি না, পৃথিবী সৃষ্টির পর প্রথমে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন ছিল না। পরবর্তীকালে পরবর্তীকালে কি হয়, হঠাৎ করে অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকে। এটাকে দ্য গ্রেট অক্সিডেশন ইভেন্ট বা জিওই বলা হয়। ঠিক আছে? বা অক্সিজেন সংকট বলা হয়। এই সময়ে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল প্রথম সালোক সংশ্লেষণ করে এবং অক্সিজেন ছাড়ে, যা বায়ুমণ্ডলের চেহারা বদলে দেয়। অর্থাৎ তারপরে কি হচ্ছে না, বায়ুমণ্ডল পুরোপুরি যে গ্যাসের যে সমস্ত রেশিও গুলো ছিল সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। বেশ, বায়ুমণ্ডলের গঠন, এখানে এই জায়গাটা আমাদের মুখস্থ রাখতে হবে যে বায়ুমণ্ডল হচ্ছে কি না একটা মিশ্রিত গ্যাসের উপাদান। অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন প্রকারের গ্যাস মিশ্রিত অবস্থায় রয়েছে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেয় কোন গ্যাস কত শতাংশ রয়েছে। ঠিক আছে? নাইট্রোজেনের পরিমাণটা মনে রাখবে সব থেকে বেশি রয়েছে বায়ুমণ্ডলে। কোন গ্যাস? না নাইট্রোজেন। কতটা রয়েছে? 78.08%। ওকে। আর অক্সিজেন রয়েছে 20.94, কোনো জায়গায় 9.5 থাকে, আবার কোনো কোনো বইতে আমরা এটাকে রাউন্ড ফিগারে 21%ও দেখতে পারি। তাই প্রশ্নের অপশনটা যেমন থাকবে সেই বুঝে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। আর্গন থেকে প্রশ্ন দেয়, আর্গনের পরিমাণ 0.93%। কার্বন ডাইঅক্সাইড থেকে প্রশ্ন দেয় 0.03%। ঠিক আছে? আর একটা দেয় জলীয় বাষ্প। মনে রাখবো, জলীয় বাষ্প স্ট্যাটিক ভাবে থাকে না, এটা ডায়নামিক। এটা 0 থেকে 4% পর্যন্ত ওঠানামা করে। অর্থাৎ এই সমস্ত গ্যাসগুলো যেমন পৃথিবীর সব বায়ুমণ্ডলে সব সময়তে সকল ঋতুতে একই পরিমাণে থাকে, অক্সিজেন সবই। কিন্তু জলীয় বাষ্প দেখবে শীতকালের সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, গ্রীষ্ম এবং বর্ষাকালের সময় জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। তাই এই যে জলীয় বাষ্পের পরিমাণটা বাতাসে, সেটা 0% থাকে, কখনো কখনো 2, 4 এর মধ্যে ওঠানামা করে।
ওকে। ওজোন রয়েছে, ধুলোকণা, লবণ, পরাগরেণু, এগুলো নির্দিষ্ট পার্সেন্টেজ নেই। আমাদের মনে রাখতে হবে এই যে নিষ্ক্রিয় কয়েকটা গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে আর্গনের পরিমাণ মনে রাখবো 0.93%, ঠিক আছে। আর চেষ্টা করবে এই যে জেনন, নিয়ন, হাইড্রোজেন, হিলিয়াম, ক্রিপ্টন আর কার্বন ডাই অক্সাইড, এই কয়েকটাকেও মনে রাখতে। তার কারণ এই এই যে এগুলো, নাইট্রোজেন বলো, অক্সিজেন বলো, এগুলো খুবই সহজ এবং সবাই এগুলো জানে। সেই জন্য আমাদের পরীক্ষাতে হঠাৎ করে জানতে চাইতেই পারে যে আমাদের বায়ুমণ্ডলে হিলিয়ামের পরিমাণ কত শতাংশ, ওকে, বা জেননের পরিমাণ কত শতাংশ, নিয়নের পরিমাণ কত শতাংশ, হাইড্রোজেন কত শতাংশ রয়েছে। তো এইটা একটু চেষ্টা করবে খাতায় লিখে মুখস্থ করে রাখার, ঠিক আছে, মুখস্থ করে রাখার। বেশ, এবার আসি, দেখো আর্গন, এই যে আর্গন বায়ুমণ্ডলের তৃতীয় প্রধান গ্যাস। আর্গন বায়ুমণ্ডলের তৃতীয় প্রধান গ্যাস, যা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় গ্যাস। এটা কোথায় ব্যবহার করা হয়? ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞান বইয়ে রয়েছে। মনে রাখবে ওয়েল্ডিং এর যে কাজ, অর্থাৎ ঝালাই করার যে কাজ, অ্যাসিটিলিন গ্যাস, সেই সব জায়গা দিয়ে যেখানে গ্যাস ঝালাই করা হয়। এছাড়া বিভিন্ন বিলাসবহুল গাড়ির টায়ারে, ঠিক আছে, অনেক দামি দামি যে সমস্ত গাড়িগুলো থাকে, সেই গাড়ির টায়ারে নর্মাল হাওয়ার থেকে আর্গন গ্যাসকে ব্যবহার করা হয়, ঠিক আছে, আর্গন গ্যাসকে ব্যবহার করা হয়। তাহলে আর্গন গ্যাসের ব্যবহার মনে রাখবে ওয়েল্ডিং এর কাজে এবং বিলাসবহুল গাড়ির টায়ারে আর্গন গ্যাস ব্যবহার করা হয়। বেশ, এবার আসি বায়ুমণ্ডলের স্তর বিন্যাসে। আচ্ছা, এত দূর পর্যন্ত কারোর কোথাও কোনো বুঝতে অসুবিধা আছে? বলো, এত দূর হ্যালো পর্যন্ত বোঝা গেছে? বলো। হ্যালো স্যার, এই সংকট যেটা বলছিলেন ওখানে কোনো বৃদ্ধিটা কম হবে এরকম কিছু মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে স্যার? ওই যে গ্রেড অক্সিজেন সংকট যেটা বলছিলেন স্যার, দেখি দাঁড়াও, একটু এটা দেখুন ওখানে কিছু একটা মিসম্যাচ লাগছিল, দেখুন স্যার। অক্সিজেন সংকট বলা হয়। হ্যাঁ, এই জায়গাটা বলি, দেখো, এই যে পৃথিবীতে প্রথমে কি ছিল? পৃথিবীতে প্রথমে ছিল অক্সিজেনের সংকট, অর্থাৎ অক্সিজেনের পরিমাণটা কম ছিল, ঠিক আছে। এরপরে এই যে সমস্ত সায়ানো ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, এদের দ্বারা অক্সিজেন তৈরি হতে থাকে, ঠিক আছে, অক্সিজেন তৈরি হতে থাকে। এই যে অক্সিজেন তৈরি হওয়ার যে টাইমটা, যে পিরিয়ডটা, সেইটাকে বা প্রক্রিয়াটাকে দ্য গ্রেট অক্সিডেশন ইভেন্ট বলা হচ্ছে। বুঝে গেল? স্যার ওই সংকট হয়ে আছে না, ওটাই বলছিলাম স্যার, ওটা বৃদ্ধি হবে না কম হবে স্যার? এটা 2 বিলিয়ন বলতে পারো, বছর হ্যাঁ, আগে এটা পৃথিবী বলতে পারো বায়ুমণ্ডল সংকট অক্সিজেন না লিখে আকস্মিক আকস্মিক বৃদ্ধি না হয়ে ওটা আকস্মিক কম হলে তবে যেন আমরা বানানো আসছে না প্রক্রিয়া স্যার? বলতে পারি, হ্যাঁ, সৃষ্টির প্রক্রিয়া বলতে পারি এটাকে। এটা না স্যার, বাংলা ওর ইয়েতে উপরেরটা করতে স্যার, গেলে, আকস্মিক বৃদ্ধি যেখানে আছে স্যার, আচ্ছা আচ্ছা, এইটা বলছো, আকস্মিক হ্যাঁ বায়ুমণ্ডলে স্যার, আকস্মিক অক্সিজেন। বৃদ্ধি নয়, আকস্মিক মানে কমে যাওয়া হবে সম্ভব। দেখুন স্যার, পুরো ওই প্যাসেজটা দেখলে আপনি বুঝতে পারবেন। না, আকস্মিক কমবে কেন? দেখো, প্রথমে ছিল অক্সিজেন কম, ঠিক আছে, প্রথমে ছিল অক্সিজেন কম, এরপরে হঠাৎ করে আকস্মিক বৃদ্ধি শুরু হয়, বৃদ্ধি আকস্মিক শুরু হচ্ছে। এই যে আকস্মিক বৃদ্ধিটা শুরু হচ্ছে কাদের জন্য? সায়ানো ব্যাকটেরিয়া আর এই নীলাভ সবুজ শৈবালের জন্য, ঠিক আছে। এই যে আকস্মিক বৃদ্ধি ঘটার যে ঘটনা, ইভেন্টটা, এই ইভেন্টটাকে বলা হচ্ছে দ্য গ্রেট অক্সিডেশন ইভেন্ট। হ্যাঁ, কিন্তু এই সংকট বলেছেন না স্যার, অক্সিজেন সংকট বলা হয় ওই হ্যাঁ, দেখুন স্যার। এইটা বা এইটা বলতে পারো, এটা বাংলা বাংলা হ্যাঁ স্যার, টার্মটা হ্যাঁ স্যার, এটা হ্যাঁ ভুল স্যার, আছে, বা এটাকে হ্যাঁ অন্যভাবে হ্যাঁ, আমাদের ঠিক লেখা আছে, উচিত ওইটার ছিল। জন্য একটু কনফিউশন হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। বেশ, এরপরে আসি আমরা বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের ক্ষেত্রে। আচ্ছা, বায়ুমণ্ডলের স্তর, প্রত্যেকটা স্তরের নাম কারোর মুখস্থ রয়েছে? বলতে পারবে পরপর নিচে থেকে উপরের দিকে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার পারবো। বলো। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তারপর হুম আয়নোস্ফিয়ার, হুম লাস্ট একটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার। লাস্টের স্তর কোনটা বলো? থার্মোস্ফিয়ার। থার্মো না এক্সো? এক্সোস্ফিয়ার। স্যার লাস্ট এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার। হ্যাঁ, এক্সোস্ফিয়ার। আর প্রথম স্তর কোনটা? ট্রপোস্ফিয়ার, তাই তো? ট্রপোস্ফিয়ার। হুম হুম।
এটাকে আমাদের পরপর 5টা কি মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? পরীক্ষাতে জিজ্ঞেস করে। আচ্ছা, আর একটা জিনিস, আমাদের বায়ুমণ্ডলের যেসব গ্যাসগুলো রয়েছে তার মধ্যে সব থেকে ভারী গ্যাস কোনটা? সব থেকে ভারী গ্যাস? রেডন। রেডন। হিলিয়াম না, হিলিয়াম হালকা। রেডন গ্যাস সব থেকে ভারী গ্যাস, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। হালকা গ্যাসের মধ্যে কি কি রয়েছে কেউ বলতে পারবে? সব থেকে হালকা গ্যাস? স্যার হাইড্রোজেন। হাইড্রোজেন। এটা হাইড্রোজেন। এটা মাথায় রাখবে, ঠিক আছে? জিজ্ঞেস করতে পারে। যদি জিজ্ঞেস করে বায়ুমণ্ডলের সব থেকে ভারী গ্যাস কোনটা, সব থেকে ভারী গ্যাস হচ্ছে রেডন। আর সব থেকে হালকা, নিউক্লিওর মধ্যে পড়ছে। কি বলছো? বলছে রেডনটা তো নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়ছে। হ্যাঁ, প্রিয় গ্যাসের মধ্যে পড়ছে। টোটালি সমস্ত গ্যাসের মধ্যেই ভারী আমাদের রেডন আসছে। আচ্ছা আচ্ছা, এটা একটু মনে রাখবে, ঠিক আছে? আর এরপরে আমরা আসি বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস হচ্ছে যাদের এখনো মুখস্থ নেই, পরপর স্তরগুলো মনে রাখতে হবে। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ব্যাস এটুকু পর্যন্ত। ওখানে ম্যাগনেটোস্ফিয়ার, হেন তেন এগুলোকে এখন বাদ দাও, শুধু এই কয়েকটা জিনিস মনে রাখবে। ট্রপো, স্ট্র্যাটো, মেসো, থার্মো, আয়নো, এক্সো। ট্রপো, স্ট্র্যাটো, মেসো, থার্মো, আয়নো, এক্সো, ঠিক আছে? পরপর মনে রাখলে আমাদের সুবিধা হবে, তার কারণ এখানে মাঝে মধ্যে একটা করে পজ অংশ থাকে। ট্রপোপজ, মেসোপজ, ঠিক আছে? ট্রপোস্ট্যাটো, মেসো, ট্রপোস্ট্যাটো, মেসো, থার্মোপজ, এইভাবে। তো এখানে কি হয় যে পরীক্ষায় যদি প্রশ্ন দেয় যে মেসোপজ কোন দুটি স্তরের মধ্যে অবস্থিত, তখন মেসোপজ মেসোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের আগের স্তর ট্রপোস্ফিয়ার, এই দুটোর মধ্যে অবস্থিত, এরকম ভাবে প্রশ্ন আসে। তাই পরপর 5টা স্তরের নাম মনে রাখতে হবে আমাদেরকে। প্রথম স্তর ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়? ক্ষোভ মণ্ডল বা ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। ক্ষুব্ধ বা ক্ষোভ কথার অর্থ হচ্ছে রাগ যার অনেক বেশি, রাগী, ঠিক আছে? কেন বলা হয় তার কারণ হচ্ছে আমাদের এটা প্রথমত মনে রাখবো, ট্রপোস্ফিয়ার হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর, অর্থাৎ ভূমি থেকে আমাদের সব থেকে উপরে সব থেকে কাছের যে স্তরটা রয়েছে সেটা ট্রপোস্ফিয়ার। এটা বায়ুমণ্ডলের সর্বনিম্ন এবং সব থেকে ঘন, ঠিক আছে? এটাও মনে রাখবো, সব থেকে ঘনত্বযুক্ত স্তর কোনটা? ট্রপোস্ফিয়ার। আবহাওয়াগত দিক থেকে সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা এই যে দেখি বৃষ্টিপাত হচ্ছে, ঝড় হচ্ছে, বজ্রপাত হচ্ছে, যা কিছু হচ্ছে সবকিছু অ্যাকচুয়ালি এই ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যেই ঘটে। আর যেহেতু এই ট্রপোস্ফিয়ার স্তরে ঝড় বৃষ্টি এই সব কিছু ঘটে, তাই জন্য একে রাগী মানুষের সাথে তুলনা করা হয়, ক্ষুব্ধ এই অবস্থার সাথে তুলনা করা হয়, তাই একে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। দেখো, আমাদের সমস্ত আবহাওয়াগত যত পরিবর্তন রয়েছে, মেঘ, বৃষ্টি, ঝড়, বজ্রপাত, ঘূর্ণিঝড়, সবগুলো কিন্তু এই ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যে ঘটে। এই স্তরের সমস্ত জলীয় বাষ্প এবং ধূলিকণা থাকে এখানে। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায়, এই ঘটনাকে বলা হয় ল্যাপস রেট। খাতার মধ্যে যখন পয়েন্ট করবে খুব সুন্দরভাবে এটা লিখে রাখবে। ল্যাপস রেট বলতে কি বোঝায় না, আমাদের বায়ুমণ্ডলে যত আমরা উপরে উঠবো তত কি হবে না, আমাদের তত তাপমাত্রা কমতে থাকবে। ঠিক এই কারণে অনেক উঁচু পর্বতের মাথাতে বরফ জমে, তার কারণ সেখানে তাপমাত্রা প্রচন্ড কমে যায়, ঠিক আছে? তো এই যে ঘটনাটা, এটাকে ল্যাপস রেট বলা হয়। আবার এর একটা বৈপরীত্য বিভাগ রয়েছে, বৈচিত্র্য রয়েছে, সেটা হচ্ছে কোনো কোনো স্তরে, যেমন স্ট্র্যাটোস্ফিয়ার অর্থাৎ দ্বিতীয় স্তরে, সেখানে আবার উপরে উঠলে তাপমাত্রা কমে না, বরং বাড়তে থাকে, ঠিক আছে? সেটাকে বলা হয় বৈপরীত্য উষ্ণতা, সেটাও পড়বো। তো ল্যাপস রেট বলতে কি বোঝায়? ল্যাপস রেট বলতে বোঝায় বায়ুমণ্ডলে আমরা যত উপরে উঠি তাপমাত্রা তত কমতে থাকে, এটাকে নর্মাল ল্যাপস রেট বলা হয়। এবার কত কিলোমিটার উচ্চতায় কত ডিগ্রি তাপমাত্রা কমে সেটাও মনে রাখতে হবে। আমরা যদি যত উপরে 1 কিলোমিটার করে উঠবো, উপরের দিকে 6.5 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমতে থাকে। প্রতি 1 কিলোমিটার উচ্চতায় 6.5 ডিগ্রি তাপমাত্রা কমতে থাকে, ঠিক আছে? ভূপৃষ্ঠ থেকে মেরুতে এর উচ্চতা 8 কিলোমিটার, অর্থাৎ এই যে ট্রপোস্ফিয়ার, দেখো এটা কেন এরকম হয় তার কারণ, আমরা যদি পৃথিবীকে ধরি, পৃথিবী তো পুরোপুরি গোল নয়। আমরা জানি পৃথিবীর যে দুই মেরু, সেই দুই মেরু দুটো চ্যাপ্টা, এবং পৃথিবীর এই যে দুই পাশ এই দুটো অপেক্ষাকৃত স্ফীত, এবং মেরুদেশ এটা এরকম চ্যাপ্টা। এতটা নয়, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম। তো সেই কারণে এই যে ট্রপোস্ফিয়ার, সেটা সব জায়গায় সমান উচ্চতায় থাকে না। মনে রাখবো, মেরুতে এই যে ওই ওপরের দুই অংশ থেকে ট্রপোস্ফিয়ারের উচ্চতা হয় মাত্র 8 কিলোমিটার পর্যন্ত, আর বিষুবরেখা বরাবর
এই মাঝ বরাবর ট্রপোস্ফিয়ারের উচ্চতা হয় 16 থেকে 18 কিলোমিটার বরাবর। পরীক্ষায় সাধারণত জিজ্ঞেস করে ট্রপোস্ফিয়ারের উচ্চতা, সেখানে আমরা 16 থেকে 18 ধরি। কিন্তু পার্টিকুলারলি যদি বলে দেয় যে পৃথিবীর মেরু অঞ্চল থেকে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত, তখন কিন্তু এই 16-র অর্ধেক করবে 8। অর্থাৎ সহজে মনে রাখবে ট্রপোস্ফিয়ারের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার, কিন্তু মেরু অঞ্চলে সেটা হচ্ছে এটার অর্ধেক অর্থাৎ 8 কিলোমিটার। ঠিক আছে, 8 কিলোমিটার। প্রশ্নে যেটা জানতে চাইবে সেইটা উত্তর করব আমরা। এবার আসি ট্রপোপজ। এই ট্রপোপজ জিনিসটা কি? আমরা মাঠে জমি দেখেছি এবং জমির আল থাকে, তাই না? জমির আল মানে এটা ধরো আমার জমি, এটা আমার জমি, এটা ধরো তোমার জমি। তো এটা আমার জমি, এটা তোমার জমি, এর মাঝের একটা এরকম বাঁধের মতো অংশ থাকে মাটি, সেটাকে আল বলে। এটা দিয়ে মানুষ চলাচল করে, সবাই জানো, আবার অনেকে না জানতে পারো। তো ঠিক যেমন এই যে দুটো জমির মধ্যে একটা সীমা রেখা রয়েছে, ঠিক সেরকম বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে না, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এই সমস্ত স্ফিয়ার গুলোর মধ্যে একটা করে সীমা রেখা রয়েছে। তো ট্রপোস্ফিয়ারের শেষ সীমা অর্থাৎ ট্রপোস্ফিয়ার, এটা ধরো ট্রপোস্ফিয়ার, এটা পৃথিবী। এই পৃথিবী থেকে ট্রপোস্ফিয়ার যে জায়গাতে শেষ হচ্ছে, এখানটাই শেষ হচ্ছে, আর এই জায়গা থেকে পরের স্টেজ অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে। তো ট্রপোস্ফিয়ারের শেষ সীমা এবং স্ট্র্যাটোস্ফিয়ারের শুরুর সীমা, এই মাঝের এই অংশটাকে বলা হয় ট্রপোপজ। ঠিক আছে, ট্রপোপজ। পরীক্ষায় কেমন প্রশ্ন দেয় যে ট্রপোপজ কোন দুটি স্তরের মধ্যে অবস্থিত? ঠিক আছে, মেসোপজ কোন দুটি স্তরের মধ্যে অবস্থিত? নামের মধ্যে পাচ্ছি একটা মেসোপজ মানে মেসোস্ফিয়ার থাকবে, কিন্তু মেসোস্ফিয়ারের পরের যে স্তর সেটা কোনটা হবে, সেটার জন্য আমাদেরকে এই যে প্রথমে বললাম পরপর সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হবে, ট্রপো, স্ট্র্যাটো, মেসো, থার্মো, ট্রপো, স্ট্র্যাটো, মেসো, থার্মো, আয়নো, এক্সো, এইভাবে। ওকে, তাহলে ট্রপোপজ বলতে কি বুঝলাম? আমরা ট্রপোস্ফিয়ারের যে সর্বোচ্চ সীমা, যেখানে গিয়ে ট্রপোস্ফিয়ার স্তরটা শেষ হচ্ছে এবং স্ট্র্যাটোস্ফিয়ার স্তর শুরু হচ্ছে, সেই সেই সীমাটিকে আমরা ট্রপোপজ বলছি। এখানে কি হয়, এখানে এই যে ল্যাপস রেট সেটা থেমে যায়, মনে রাখবো, ল্যাপস রেট থেমে যায়, অর্থাৎ এই পর্যায়ে এসে আর উপরে উঠলে তাপমাত্রা কমে না, বাড়েও না, কমেও না। ওকে, পজ মানে কি? থেমে যাওয়া, তাই তো? তাই মনে রাখবে প্রতিটা পজে, ট্রপোপজ হোক, স্ট্র্যাটোপজ হোক, যে কোনো প্রত্যেক জায়গায় এসে তাপমাত্রার যে বৈচিত্র্য সেটা থেমে যায়, এখানে আর কোনো পরিবর্তন হয় না। মনে রাখবো বিষুব রেখায় ক্ষুব্ধমণ্ডলের উচ্চতা সব থেকে বেশি, 16 থেকে 18 কিলোমিটার। তাহলে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে কোন অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা সব থেকে বেশি, কি বলবো? বিষুব রেখায় ট্রপোস্ফিয়ারের উচ্চতা সব থেকে বেশি, এবং মেরু অঞ্চলে, মেরুতে সব থেকে কম 8 কিলোমিটার। ওকে, আর সেরকম এখানে কিছু নেই কো। এরপরে দ্বিতীয় স্তরে আসি, সমতাপ মণ্ডল বলা হয় এটাকে। এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে শান্ত মণ্ডল। শান্ত মণ্ডল। তো এই যে শান্ত মণ্ডল বা সমতাপ মণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার, এটা কি? স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। ওকে, ক্ষুব্ধমণ্ডলের উপরে এর অবস্থান, এর উচ্চতা কত না ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এটা বিস্তৃত থাকে। অ্যাকচুয়ালি ট্রপোস্ফিয়ার শেষ হয়, তাহলে আমরা বলতে পারি 16তে যদি শেষ হয়, তাহলে 17 কিলোমিটার বা 16 কিলোমিটার থেকে এই স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে, 50 কিলোমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকছে। এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়ছে। এইখানে দেখো একটা বিপরীত জিনিস আমরা দেখতে পাচ্ছি। সাধারণত এটাই নর্মালি হয় যে আমরা যত উপরে উঠতে থাকি তাপমাত্রা তত কমে, এটাকে নর্মাল ল্যাপস রেট বলা হয়, আমরা আগে পড়লাম। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে উল্টো দেখা যায়, এখানে যত তুমি উপরে উঠবে তত বেশি তোমাকে গরম করবে, তত বেশি উষ্ণতা বাড়বে। তার কারণ কি? তার কারণ এই যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর, সেখানে 15 থেকে 35 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের স্তর রয়েছে, O3 স্তর। আমরা জানি এটা পৃথিবীর চারপাশে রয়েছে, এবং এখান থেকেও প্রশ্ন দেয় ওজোন গ্যাস কোন স্তরে রয়েছে, তো মনে রাখবো ওজোন গ্যাস রয়েছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে। আর এই যে O3 গ্যাস, এটার ঘনত্ব এত বেশি থাকে, আর সে কি করে? সূর্য থেকে ইউভি রশ্মিকে শোষণ করে, এবং তার জন্য ওজোন গ্যাস নিজেই প্রচন্ড গরম হয়ে যায়। ওজোন গ্যাসের এই যে স্তর, সে নিজেই হিটকে ধরে রাখে। সেই কারণে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যত উপরে উঠি তত উষ্ণতা কমার বদলে বাড়তে থাকে। ঠিক আছে, এই যে ঘটনাটা যে উপরে উঠলে উষ্ণতা না কমে উষ্ণতা বাড়ছে, এই ঘটনাটাকে বলা হয় বৈপরীত্য উষ্ণতা। বৈপরীত্য উষ্ণতা বলা হয় এটাকে।
দেখো এখানে বায়ু অনুভূমিক ভাবে প্রবাহিত হয়, কোনো আবহাওয়াগত পরিবর্তন হয় না, ঘূর্ণিঝড় হয় না, শান্ত থাকে পরিবেশটা। সেই সেই জন্য যে বাণিজ্যিক যত উড়োজাহাজ রয়েছে, জেট বিমান রয়েছে, সেগুলো মনে রাখবো এই স্তরের মধ্যে দিয়ে যায়। পরীক্ষায় আগে প্রশ্ন দিত, এখন আর দেয় না। আগে যখন প্রশ্ন সহজ হতো তখন মাঝে মধ্যে এই প্রশ্নটা দিত যে বাণিজ্যিক যে সমস্ত উড়োজাহাজ বা জেট বিমান সেগুলো কোন স্তরের মধ্যে দিয়ে যায়। উত্তর করব স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে যায়। এই কারণে দেখবো যে আকাশে মাঝে মাঝে কোনো বিমান গেলে তার পিছনে এরকম ধোঁয়ার রাশির মতো এরকম একটা ধোঁয়ার এরকম রেখা সেটা থেকে থাকে। তার কারণ স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে বায়ু প্রবাহ প্রায় হয়ই না। সেই কারণে সেই বিমানের ইঞ্জিন থেকে যে ধোঁয়া বের হচ্ছে সেটা সরে যেতে পারে না, বাতাসই তো নেই। সেজন্য দীর্ঘ সময় পর্যন্ত ওই একটা সাদা রেখা আকাশের মধ্যে দেখা যায়। বেশ, এই জন্যই কিন্তু একে শান্ত মণ্ডল বলা হয়। তার কারণ ট্রপোস্ফিয়ারের ঠিক বিপরীত এটা। ট্রপোস্ফিয়ারে যত বেশি ঝড়ঝঞ্ঝা হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে সমস্ত কিছু শান্ত থাকে, ঠান্ডা থাকে। পরবর্তী দেখো ওজোন হোল বা ওজোন ছিদ্র। এই যে বললাম স্ট্র্যাটোস্ফিয়ারের চারিদিকে ওজোন গ্যাসের একটা স্তর রয়েছে। সেই ওজোন গ্যাস মূলত আন্টার্কটিকাতে এই প্রথম ওজোন হোল আবিষ্কৃত হয়, এটাও মনে রাখবো এখানে। এবং আমরা জানি সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন, এবং এর আরেকটা সংস্করণ রয়েছে সেটাকে বলা হয় এইচএফসি হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন। এই দুটো গ্যাসের কারণে কিন্তু ওজোন স্তর ধ্বংস হচ্ছে। এখান থেকে আরেকটা প্রশ্ন দেয় যে সিএফসি তার বাণিজ্যিক নাম কি? মনে রাখবো সিএফসির বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন, ফয়ে রফলা একার উন্তস্ত দন্তন্য, ফ্রেয়ন গ্যাস। ঠিক আছে, সিএফসির বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন গ্যাস। এই যে ফ্রেয়ন গ্যাস, বেশ আমরা পড়েছি আগে, নিশ্চয়ই মনে আছে যে সিএফসি যে আগের যে ক্লাসে সেখানে পড়েছি যে সিএফসি গ্যাস যখন বায়ুমণ্ডলকে ক্ষতি করতে শুরু করলো তখন কি করা হলো না, সিএফসির বদলে এইচএফসি এই গ্যাসটাকে আনা হলো ব্যবহারের জন্য। এবং এই এইচএফসি গ্যাসের জন্য আরেকটা সংশোধনী আনা হয়েছিল। কেউ বলতে পারবে সেটা কি? নামটা কি ছিল সংশোধনীর আইনের? বলো। কিগালি সংশোধনী স্যার। একদম, কিগালি সংশোধন। ঠিক আছে, এটা মনে রাখবো, কিগালি সংশোধন। তাহলে এই সিএফসি গ্যাসকে ব্যান করা হয় কোন কোন আইনের মাধ্যমে, কোন প্রোটোকলের মাধ্যমে? মন্ট্রিল প্রোটোকল, তাই তো? মন্ট্রিল প্রোটোকল কত সালে হয়েছিল? কার কার মনে আছে? কত সালে হয়? 1987 সালে। মন্ট্রিল প্রোটোকলের মাধ্যমে সিএফসি গ্যাসকে কি করা হয়? ব্যান করে দেওয়া হয়। তারপরে সিএফসি গ্যাসটা যে যে কাজে ব্যবহৃত হতো সেই জায়গায় হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন গ্যাসকে ব্যবহার করা শুরু হয়। দেখা যায় এটাও পরিবেশের ক্ষতি করছে, সিএফসি থেকে কম করলেও করছে। তার জন্য একটা সংশোধনী আনা হয়, সেটার নাম কিগালি সংশোধনী। কিগালি, গয়ে হস্যিকার, গয়াকার, লয় দীর্ঘিকার। ঠিক আছে, কিগালি সংশোধনীতে এই যে এইচএফসি গ্যাস এটাকেও ব্যান করা হয়। বেশ, এবার আসি আমরা এই যে ওজোন হোল। তাহলে ওজোন হোল দেখা যায় কোথায়? না আন্টার্কটিকাতে দেখা যায়। এবং এটাও মনে রাখবে বসন্তকালে ওজোন হোল সব থেকে বেশি পরিমাণে পরিলক্ষিত হয়। কেন সেটা এখনো কেউ আবিষ্কার করতে পারেনি, তবে ওজোন গ্যাসের ক্ষয় বসন্তকালে সব থেকে বেশি হয়। বেশ, এবার কেন হয়? এই যে সিএফসি এই সমস্ত গ্যাসের মধ্যে ক্লোরিন নামক একটা জিনিস থাকে, ক্লোরিন, এই ক্লোরিনের অণু এটা সব থেকে বেশি ওজোন গ্যাসকে ধ্বংস করতে পারে। ঠিক আছে, সিএফসির থেকেও ক্লোরিনের অণু সব থেকে বেশি ওজোন স্তরের ক্ষতি করে, এটা মনে রাখবো। একটি ক্লোরিন অণু 1 লক্ষ ওজোন অণুকে ধ্বংস করতে পারে। মানে বলতে পারো যে ধরো যুদ্ধ হচ্ছে, সেখানে একটা সৈন্য একাই 1 লক্ষ সৈন্যকে মেরে ফেলছে, ঠিক সেরকম একটা ক্লোরিনের অণু একা 1 লক্ষ ওজনের অণুকে খেয়ে ফেলতে পারে, ধ্বংস করে দেয়। এরপরে আসি ডবসন একক নিয়ে। মনে রাখবো ডবসন এককে সংক্ষেপে ডিইউ বলা হয়, এবং দুটোই কিন্তু ক্যাপিটাল লেটার হবে এখানে। ডবসন নামক একজন লোক ছিল, তার নাম অনুসারে এই এককের নাম হয়। বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ মাপার একক হলো ডবসন ইউনিট। তাহলে ডবসন এককে কি মাপা হয়? ওজোন স্তরের ঘনত্ব মাপা হয়। ওকে, পরীক্ষায় প্রশ্ন দেয় ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কি? না ডবসন। বেশ, স্বাভাবিক ওজোন স্তরের কতটা ঘনত্ব থাকে? না 300 ডবসন পর্যন্ত যদি কোনো ওজোন স্তর পুরু হয়, থিকনেস তার 300 ডবসন থাকে, তাহলে মোটামুটি সেটা হেলদি একটা অবস্থায় রয়েছে। কিন্তু 100 ডবসনের কম হলে তখন সেদিক দিয়ে ইউভি রশ্মি প্রবেশ করে। ওকে, ইউভি রশ্মি প্রবেশ করে। বেশ, তাহলে ওজোন স্তর মাপার একক কি? ডবসন। ভূপৃষ্ঠের কাছাকাছি যে ট্রপোস্ফিয়ার রয়েছে সেখানে ওজোন একটি ভয়ঙ্কর দূষক হিসাবে কাজ করে। মনে রাখবো ওজোন স্তর, বলে দিচ্ছি আরেকবার,
এটা বলে নিই। মনে রাখবে ওজোন স্তর, ওজনের মধ্যে থাকে অ্যাকচুয়ালি সেই অক্সিজেনই গ্যাস, ঠিক আছে, অক্সিজেনেরই অণু। কিন্তু এটা সাধারণত ক্ষতি করে না, কিন্তু এর একটা ভ্যারাইটি রয়েছে, ওজোন স্তরের একটা ভ্যারাইটি রয়েছে যেটা ক্ষতি করে। সেই যে ভ্যারাইটিটা, ওজোন স্তরের যে ভ্যারাইটিটা প্রাণী এবং উদ্ভিদের ক্ষতি করে সেটাকে গ্রাউন্ড লেভেল ওজোন বলা হয়। কি বলা হয়? ফটোকেমিক্যাল স্মোক তৈরি করে, এটা গ্রাউন্ড লেভেল ওজোন বলা হয়। অর্থাৎ ট্রপোস্ফিয়ারের মধ্যে যখন ওই ওজোন স্তর থেকে ভেঙে ওজোন গ্যাস প্রবেশ করে তখন সেটা বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের শারীরিক ক্ষতি করে, কারণ তার মধ্যে রেডিয়েশন রয়েছে, আল্ট্রাভায়োলেট রশ্মি, যেটা সে সময় শোষণ করেছিল নিজের মধ্যে। এই যে যে ওজন গ্যাসটা মানুষ এবং অন্যান্য প্রাণীদের ক্ষতি করছে সেটাকে গ্রাউন্ড লেভেল ওজন বলা হচ্ছে, তার কারণ এটার স্ট্র্যাটোস্ফিয়ার ছেড়ে দিয়ে ট্রপোস্ফিয়ারে ঢুকে পড়ে। ওকে, আর আর এটাকে পৃথিবীর ছাতা বলা হয়, জীবনের রক্ষা কবচ বলা হয়, তার কারণ ছাতা যেমন আমাদের রোদ থেকে বাঁচায়, ঠিক সেরকম ইউভি রশ্মি থেকে পৃথিবীকে বাঁচায়। তাই ওজনকে কি বলা হয়? গুড অফ হাই, ব্যাড নিয়ার বাই। অর্থাৎ যতক্ষণ সে ওপরে থাকছে ততক্ষণ ভালো, যখনই সে কাছে চলে আসছে তখনই সেটা ক্ষতিকর। এই যেটা বললাম 100 ডবসন হচ্ছে যখন তোমার কোনো ওজোন স্তরের ঘনত্ব সেটা 300 ডবসন পর্যন্ত থাকে, সেটাই কোনো অসুবিধা হয় না, সেটাকে হেলদি ওজোন লেয়ার বলতে পারি। কিন্তু যখন 100 ডবসনের কমে যায় ঘনত্বটা, ওজোন স্তরের ঘনত্ব কোনো জায়গায় 100 ডবসনের কমে গেলে তখন সেটাকে ওজোন হোল বলতে পারি। ওজোন হোল মানে কিন্তু এমন নয় যে এটা ধরো ওজোন স্তর একদম মানে যেমন ছাতাতে ফুটো হয়ে যায় পুরোপুরি, একদম পুরোপুরি একটা ফুটো হয়ে গেছে, এরকম নয়। ওজোন হোল বলতে বোঝায় যে জায়গাতে ওজোন স্তরের থিকনেসটা আগে ধরো এতটা পুরো ছিল সেটা এখন পাতলা হয়ে গেছে এরকম। তো এই যে 100 ডবসন হয়ে গেছে বা তার কম, তখন সেটাকে ওজোন হোল বলা হয়। ওজোন হোল মানেই ডাইরেক্ট ছিদ্র হয় না কখনো, ঠিক আছে, কারণ সেটা একটা গ্যাসীয় পদার্থ, তার মধ্যে ডাইরেক্ট ছিদ্র হওয়া সম্ভব নয়, চারপাশ থেকে গ্যাস এসে সেটাকে আবার ভরাট করে দেবে। তো যখন 100 ডবসনের নিচে হয় তখন সেটাকে আমরা ওজোন হোল বলি। এরপরে আসি আমরা মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার খুব গুরুত্বপূর্ণ। মেসোস্ফিয়ার প্রথমত মনে রাখবো পৃথিবীতে যত জায়গা রয়েছে সব থেকে শীতল স্তর, এটা সব থেকে শীতলতম। আরেকটা মজার ব্যাপার হচ্ছে মেসোস্ফিয়ারের পরেই যে স্তরটা রয়েছে থার্মোস্ফিয়ার, এটা হচ্ছে সব থেকে উষ্ণতম। ওকে, তো পরপর মনে রাখবো থার্মোস্ফিয়ার মানেই হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার কখন ব্যবহার করা হয়? যখন আমাদের শরীরের তাপমাত্রা বাড়ে। তো সেখান থেকে মনে রাখবো থার্মোস্ফিয়ার হচ্ছে সব থেকে গরম স্তর আর মেসোস্ফিয়ার হচ্ছে সব থেকে ঠান্ডা স্তর। এবার দেখো মেসোস্ফিয়ার বা মধ্যমণ্ডল সমতাপ মণ্ডলের উপরে এর অবস্থান কত না প্রায় 80 কিলোমিটার পর্যন্ত। 80 কিলোমিটার পর্যন্ত এটা অবস্থিত। এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে কি হয়? তাপমাত্রা কমতে থাকে। ভালো করে বুঝবে, এটা মনে রাখার কঠিন কিছু নেই। আমি একটা ট্রিক বলে দিই, পরপর 5টা মণ্ডলকে আমরা মনে রাখবো: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার বা এক্সোস্ফিয়ার, যাই হোক। তো এখানে পরপর আমরা মনে রাখবো কি না, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে, স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা কমে। এক মিনিট। ট্রপোস্ফিয়ারে কি হয়? যত উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমে। আমরা উষ্ণতাকে অ্যারো দিয়ে দেখাবো। ট্রপোস্ফিয়ারে উষ্ণতা কি হয়? উপরে উঠলে কমে। স্ট্র্যাটোস্ফিয়ারের উল্টো হবে, মেসোস্ফিয়ারে আবার এর উল্টো হবে, তারপরে থার্মোস্ফিয়ারে আবার এর উল্টো হবে, এরকম হতে হতে যাবে। অর্থাৎ প্রথম স্তরে যে বৈশিষ্ট্যটা দেখতে পাবো দ্বিতীয় স্তরে তার উল্টো, তৃতীয় স্তরে আবার তার উল্টো, এরকম ভাবে পরপর সমস্ত স্তরের মধ্যে এই বৈশিষ্ট্য রয়েছে। তাই এটা কষ্ট করে মনে রাখার দরকার নেই। যদি প্রশ্ন আসে মেসোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতার কেমন পরিবর্তন হয়, তাহলে প্রথমে ট্রপোস্ফিয়ারটা তুমি জানো। ট্রপোস্ফিয়ারে যত উপরে ওঠা যায় 6.5 ডিগ্রি করে উষ্ণতা কমতে থাকে। তাই ট্রপোস্ফিয়ারে কমলে তারপরে দ্বিতীয় স্তরে বাড়বে, তৃতীয় স্তর মানে মেসোস্ফিয়ারে আবার কমবে। তো কি হচ্ছে না, উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে এখানে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যে মহাকাশ থেকে যখন কোনো মিটিওর আসে, উল্কা পিণ্ড আসে, কোনো পাথরের টুকরো পৃথিবীর গ্র্যাভিটির কারণে, পৃথিবীর মহাকর্ষ শক্তির কারণে পৃথিবীর দিকে ছুটে আসে, তখন বাতাসের বায়ুমণ্ডলের সাথে তার ঘর্ষণ লাগে এবং এই ঘর্ষণের কারণে হিট জেনারেট হয় এবং আকাশের মধ্যেই ছোটখাটো উল্কাপিণ্ড সেগুলো কি হয়, সেগুলো ক্ষয়ে যায়, সেগুলো পুড়ে যায়। তো কোন স্তরের মধ্যে উল্কা পুড়ে ছাই হয়, এখান থেকে প্রশ্ন আসে। তো মনে রাখবো মেসোস্ফিয়ার স্তরের মধ্যে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়। ফলে আমরা আকাশে যে তারা খসা দেখি না, তারা খসা দেখি, সেই তারা খসা অ্যাকচুয়ালি উল্কাপিণ্ড, যেটা এই মেসোস্ফিয়ার স্তরের মধ্যে এসে পুড়ে ছাই হয়ে যাচ্ছে।
ওকে, এখানে সেটাই লিখে দিয়েছি আমি, যেটা প্রথমে বলেছি পৃথিবীর বায়ুমণ্ডল সব থেকে ঠান্ডা জায়গা হচ্ছে এই যে মেসোস্ফিয়ার স্তরটা। এটাকে মেসোপজ বলা হয়, অর্থাৎ মেসোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে থার্মোস্ফিয়ার শুরু হচ্ছে সেই অংশে। যদিও যদি মেসোপজ অপশন না থাকে, মেসোস্ফিয়ারই অপশন বেশিরভাগ প্রশ্নে থাকে। শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার। এখানকার তাপমাত্রা -100°C পর্যন্ত নেমে যায়। গ্রীষ্মকালে মেরু অঞ্চলের উপর নকটুলুসেন্ট ক্লাউড দেখা যায়। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বলি। এটা এক বিশেষ ধরনের মেঘ, নকটুলুসেন্ট মেঘ। পরীক্ষায় প্রশ্ন দেয় নকটুলুসেন্ট মেঘ কোন স্তরে দেখা যায়? নকটুলুসেন্ট মেঘ কোন স্তরে দেখা যায়? এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে সাধারণ মেঘের মতোই একটা ক্লাউড, কিন্তু মেসোস্ফিয়ার স্তরের মধ্যে এই ক্লাউডটা দেখা যায়। কোথায় দেখা যায়? মেসোস্ফিয়ার স্তরের মধ্যে। এবার এটার নামটা এমন কেন? তার কারণ এই মেসোস্ফিয়ার স্তরে এত বেশি ঠান্ডা হয় 100°C, যে এই যে মেঘের মধ্যে যে সমস্ত কি থাকে, ওয়াটার ভেপার, জলীয় বাষ্প থাকে, সেগুলো জমে গিয়ে বরফে পরিণত হয়। কিসে পরিণত হয়? বরফে পরিণত হয়। এবার তাহলে মেঘের মধ্যে থাকা জলীয় বাষ্প জমে বরফ হয়ে যাচ্ছে কোথায়? মেসোস্ফিয়ার স্তরে। এবার যখন রাত্রিবেলা চাঁদের আলো পড়ে, তখন এই বরফগুলো চকচক করে, ঝিকিমিকি করে। এই যে চকচকে ঝিকিমিকি এক বিশেষ প্রকারের মেঘ মেসোস্ফিয়ার স্তরের মধ্যে দেখা যায়। আমরা খালি চোখে দেখতে পাই না, টেলিস্কোপ দিয়ে দেখা যায়। তো সেই ধরনের মেঘকে কি বলা হয়? কি নকটুলুজেন ক্লাউড বা নকটুলুজেন মেঘ। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে নকটুলুজেন মেঘ কোথায় দেখা যায়? মেসোস্ফিয়ার স্তরের মধ্যে দেখা যায় নকটুলুজেন মেঘ। কেন দেখা যায়? তার কারণ এটা সব থেকে বেশি ঠান্ডা স্তর, যে কারণে এই মেঘের মধ্যে জলীয় বাষ্প জমে বরফ হয়ে যায়। বলো, এত দূর পর্যন্ত কারোর কোনো অসুবিধা আছে কিনা বলো। না স্যার, ঠিক আছে। ওকে, বেশ, কারো কোনো অসুবিধা নেই। পরবর্তী আসি আমরা। স্যার বলো। স্যার বলছি, আমরা যে সমস্ত উড়োজাহাজগুলো দেখতে পাই ওগুলো কি স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে চলে? ওগুলো ট্রপোস্ফিয়ারের মধ্যে দিয়েই যায়, মানে সাধারণ যেগুলো তুমি মানুষ পরিবহন করে যেগুলো, সেগুলো। ঠিক আছে, আর একমাত্র জেট 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 বিমান বিমান। যেগুলো সেগুলো হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ারে যায়? সেগুলো স্ট্র্যাটোস্ফিয়ারে যায়, জেট বিমানটা। আচ্ছা ওকে, স্যার। জেট এবার আসি। বিমান বলতে যুদ্ধের জন্য যেগুলো কি বললে? শুনতে পেলাম না। বললাম স্যার, জেট বিমান বলতে মানে যুদ্ধক্ষেত্রে আরে যেগুলো কাজে লাগে ওগুলো? যুদ্ধ বিমানও বটে, আবার বিভিন্ন নেতা মন্ত্রী তারা যাতায়াতের জন্য যেটা ইউজ করে সেটা। জেট বিমান মানে হচ্ছে সেটা সাধারণ বিমানের থেকেও প্রচন্ড দ্রুত গতি সম্পন্ন, শব্দের থেকে দ্রুত গতিতে যেতে পারে তারা। ওকে স্যার, থ্যাংক ইউ। এবার আসি স্যার তাপমণ্ডল। স্যার বলো, বলো। বলছি, আর ওই যুদ্ধ জাহাজগুলো কোন স্তরে চলে? স্ট্র্যাটোস্ফিয়ার। যুদ্ধ করতে স্ট্র্যাটোস্ফিয়ার। যাচ্ছে, হ্যাঁ যুদ্ধ করতে যাচ্ছে, যদি ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগে তাহলে হবে, লেট হয়ে যাবে না? সেই জন্য তো স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে যায়। তার কারণ ওগুলো ওখানে ওই স্ট্র্যাটোস্ফিয়ারে ওখানে কখনো মেঘ করে না, কখনো বৃষ্টি হয় না, সেই জন্য আবহাওয়া সবসময় একই রকম থাকে। তোমার তোমার বাড়ির ছাদে যতই ঝমঝম করে বৃষ্টি পড়ুক, স্ট্র্যাটোস্ফিয়ার সবসময় চকচকে আবহাওয়া। এবার 4 নম্বর স্তর, থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডল। থার্মো মানে হচ্ছে গরম, তার সাথে মনে রাখবো এটা সব থেকে উষ্ণতম স্তর, সব থেকে গরম স্তর বায়ুমণ্ডলের। মধ্যমণ্ডলের উপরে অবস্থিত এটা। মধ্যমণ্ডল মানে এখানে অ্যাকচুয়ালি মেসোস্ফিয়ারকে বোঝানো হচ্ছে। মেসোস্ফিয়ারের উপরের অংশ হচ্ছে থার্মোস্ফিয়ার। এখানে সূর্যের অতি উচ্চ শক্তির রশ্মি, এক্স রে, ইউভি রে এগুলো আসে। ঠিক আছে, ইউভি রে বাধা পায় কোথায়? ইউভি রে বাধা পায় স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে থাকা ওজোন স্তরে। কিন্তু ওজোন স্তর পর্যন্ত যেতে গেলে তাকে থার্মোস্ফিয়ারের মধ্যে দিয়ে যেতে হয়। তাছাড়া এক্স রে, এছাড়া সূর্য থেকে বিভিন্ন বিকীর্ণ শক্তিশালী রশ্মিগুলো এই স্তরের মধ্যে আসে। সেই জন্য এই স্তরের তাপমাত্রা অত্যন্ত বাড়ে, হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয় থার্মোস্ফিয়ার স্তরের মধ্যে। বায়ুর ঘনত্ব খুব কম এই স্তরে, বাতাসের ঘনত্ব খুব কম, যে মোট তাপের পরিমাণ সেটাও খুবই সামান্য। এখানে গেলে মানুষ জমেও যেতে পারে। ঠিক আছে, থার্মোস্ফিয়ারে। মেসোস্ফিয়ারের লাইন এখানে কপি হয়ে গেছে মনে হচ্ছে। এই লাইনটাকে বাদ দিতে হবে আমাদের, এটা উপরেরটা লাইন।
আপাতত এটুকু জেনে রাখি আমরা। মেসোস্ফিয়ারের লাইন হতো স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা এখানে চলে এসছে, তাই ভাবছি যে কমে গেছে কেন। তো এখানে এটুকু মনে রাখি আমরা কি না, থার্মোস্ফিয়ার এই যে স্তরটা সেখানে প্রচন্ড গরম হয়, ঠিক আছে, উষ্ণতাটা কেমন হয়, প্রচন্ড গরম হয়, হিট অনেক বেশি হয়। আচ্ছা, এবার এই স্তরের একটা অংশকে আয়ন মণ্ডল বলা হয়, আয়নোস্ফিয়ার বলা হয়। এটা মনে রাখবে, মাঝে মাঝে প্রশ্ন দেয় যে আয়ন মণ্ডল কোন স্তরের অন্তর্গত। আয়ন মণ্ডল নিজে সেপারেট কোনো বায়ুমণ্ডলের স্তর নয়, আবার অনেক বইয়ে দেখানো হয়, দেখালেও অসুবিধা কিছু নেই। তবে মনে রাখবে কি যে আয়নোস্ফিয়ারের কাজ হচ্ছে যে সমস্ত রেডিও তরঙ্গ সেগুলোকে প্রতিফলিত করে। অর্থাৎ এই যে আমি আমার ঘরে বসে কথা বলছি, তোমরা তোমাদের ঘরে বসে কথা শুনতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি সম্ভব হচ্ছে আয়নোস্ফিয়ার আছে বলে, তাই না? যে সমস্ত স্যাটেলাইট তারা কাজ করে, হ্যাঁ, তারা যে সমস্ত সিগন্যালের মাধ্যমে কাজ করে, যেমন আয়নার উপরে আলো পড়লে সেটা প্রতিফলিত হয়, ঠিক সেরকম স্যাটেলাইট যে সমস্ত সিগন্যাল গুলো কাজ করছে, আমি যে কথা বলছি সেটা স্যাটেলাইট কাজ করছে, ক্যাচ করছে, এবং সেটা তোমাদের প্রত্যেকের হাতে ফোন বা ল্যাপটপের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। এটা সম্ভব হচ্ছে আয়নোস্ফিয়ারে। আয়নোস্ফিয়ারে যে সমস্ত বাতাসের অণু কণা ইত্যাদি যা কিছু রয়েছে সেগুলো থার্মোস্ফিয়ারে থাকার জন্য এত বেশি হিট অবস্থায় থাকে, এত বেশি উষ্ণ অবস্থায় থাকে যে তারা আয়নিত হয়ে যায়, আয়োনাইজড হয়ে যায়। এই আয়োনাইজড হয়ে যাওয়ার ফলে তারা রেডিও তরঙ্গকে প্রতিফলিত করতে পারে। অর্থাৎ বেতারে যা কিছু হয়, রেডিওয় গান শোনা বলো, ফোনে কথা বলা বলো, ইন্টারনেট ব্যবহার বলো, যা কিছু সবকিছু হচ্ছে এই আয়ন মণ্ডল বা আয়নোস্ফিয়ারের জন্য। ওকে, আয়ন মণ্ডল পৃথিবীর রেডিও যোগাযোগে সব থেকে বড় ভূমিকা রাখে। এটি স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের রেডিও তরঙ্গকে রিফ্লেক্ট করে, প্রতিফলিত করে, এবং দূর দেশের সাথে যোগাযোগ করা সম্ভব হয়। এটা কার অংশ তাহলে? আয়নোস্ফিয়ার। এটা এই থার্মোস্ফিয়ারের শেষের দিকের একটা জায়গার অংশ। এবার আসি মেরু আলো। সুমেরু প্রভা, কুমেরু প্রভা আমরা ছোটবেলাতে পড়েছি। মাঝে মাঝে একটা করে সোলার স্টোম আসে, সৌর ঝড় আসে। সৌর ঝড় কি? সূর্যের মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের বিস্ফোরণ হচ্ছে, ঠিক আছে। এবার সেখান থেকে তৈরি হয় সৌর ঝড়। এই সৌরঝড় যখন আসে তখন পৃথিবীর মধ্যে যে সমস্ত রেডিও তরঙ্গগুলো হচ্ছে, অর্থাৎ আয়নোস্ফিয়ারের মাধ্যমে ইন্টারনেট বলো বা যা কিছু, সেগুলো সব সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দেয়, ঠিক আছে। সমস্ত প্রকারের বেতার যন্ত্রগুলো কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দেয়। কত সময় পর পর আসে মনে রাখবো? 11 বছর, প্রায় 11 বছর পর পর একবার করে সৌরঝড় আসে, ঠিক আছে। সূর্যের যে চৌম্বকীয় কার্যকলাপ সেগুলো বাড়ার জন্য হঠাৎ করে এই সৌরঝড় আসে। আর এর জন্য পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র রয়েছে সেটা প্রভাবিত হয়, এবং মেরু অঞ্চলে এসে আয়নমণ্ডলে গ্যাসের সাথে সংঘর্ষ করে আকাশে কি করে না, সবুজ ও লাল নীল আলোর মনোরম একটা করে পর্দা তৈরি করে। এটা যে শুধুমাত্র সৌরঝড়ের সময়ই হয় তা নয়, মাঝে মধ্যেই যখন পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র সেটা প্রভাবিত হয় তখন সুমেরুতে এবং কুমেরুতে, অর্থাৎ এই যে পৃথিবী, এই পৃথিবীর মাথার এই অংশে এবং এই অংশে আমরা জানি এখানে কি হয় না, এখানে একটানা 6 মাস দিন থাকে এবং একটানা 6 মাস রাত থাকে, তাই তো? 6 মাস দিন এবং 6 মাস রাত থাকে। তার কারণও আমরা সবাই জানি, তার কারণ এই জায়গাটাতে পৃথিবী প্রদক্ষিণ করার সময় সূর্যের আলো সেটা বেশিরভাগ জায়গা এইভাবেই পড়ে, ঠিক আছে। এবং একটা টাইমে 6 মাস পরে তখন এখানটায় আলো পায়, তখন দিন হয়। 6 মাস পরে এখানটা অন্ধকার পায়, তখন রাত হয়। পৃথিবীর এই আকৃতির জন্য এরকম হয়। তো যাই হোক, এই যে সুমেরু, উপরের যে সুমেরু, সেখানে যে লাল নীল সবুজ হলুদ এক বিশেষ প্রকারের মনোরম আলো দেখতে পাওয়া যায়, সেটাকে বলা হয় সুমেরু প্রভা, ঠিক আছে। সুমেরু প্রভা এর একটা নাম রয়েছে, এই নামটা থেকে কনফিউজ হয়ে যায় আমাদের। অরোরা বোরিয়ালিস, ঠিক আছে, অরোরা বোরিয়ালিস বলা হয়। আর কুমেরুতে নিচের দিকে যেটা দেখা যায় সেটাকে কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস বলা হয়, অরোরা অস্ট্রালিস বলা হয়। এবার মনে রাখবো কিভাবে আমরা পরীক্ষাতে, কোনটা বোরিয়ালিস কোনটা অস্ট্রালিস, খুব গোলমাল হয়। মনে রাখবে, যদি হাতের কাছে গ্লোব থাকে বা ইন্টারনেটে পৃথিবীর ম্যাপ ডাউনলোড করে দেখবে, আমাদের অস্ট্রেলিয়া বলে যে দেশ রয়েছে, অস্ট্রেলিয়া, সেটা এরকম ভাবে নিচের দিকে অবস্থিত। সেখান থেকে মনে রাখবো অস্ট্রেলিয়া যেটা সেটা নিচে আছে, তো অস্ট্রালিস যেটা সেটা নিচে দেখা যায়, অর্থাৎ কুমেরুতে দেখা যায়। তাহলে দক্ষিণ মেরু বা কুমেরুতে যে অরোরা দেখা যায় সেটাকে অরোরা অস্ট্রালিস বলছি, কারণ অস্ট্রেলিয়া নিচে আছে। এটাকে রিলেট করে জাস্ট মনে রাখবো। আর উপরের অংশ অর্থাৎ সুমেরুতে যে মনোরম সবুজ লাল নীল আলোর অরোরা দেখা যায় সেটাকে অরোরা বোরিয়ালিস বলা হয়। ওকে, আর একটা জিনিস মনে রাখতে হবে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বিভিন্ন দেশের রয়েছে।
তো এই যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সেটা কোন স্তরের মধ্যে থাকে, সেটা এই যে তাপমণ্ডল, সেই তাপমণ্ডলের নিচের দিকে প্রায় 400 কিলোমিটার উচ্চতা পর্যন্ত থাকে এবং এটাও পৃথিবীর কক্ষপথে ঘোরে। ঠিক আছে, এটা পৃথিবীর কক্ষপথে ঘোরে। এবার এখানে দেখো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাজ কি। যেমন ট্রেনের স্টেশন হয়, সেখান থেকে বিভিন্ন ট্রেন এখানে সেখানে আসে, ঠিক সেরকম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সেটা পৃথিবীরই এবং পৃথিবীর সমস্ত দেশেরই অধিকার সেখানে থাকে। পৃথিবীর সমস্ত দেশের অধিকার থাকে, হ্যাঁ, টাকা পয়সা দিয়ে সেটাকে ইউজ করতে হয়। তো এই যে আইএসএস আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, সেখান থেকে মহাকাশের বিভিন্ন স্যাটেলাইট যারা উৎক্ষেপণ করে বিভিন্ন দেশ বা তাদের যে সমস্ত কার্য পরিকল্পনা, ভারত থেকে ধরো কোনো রাকেশ শর্মা গেলেন মহাকাশচারী বা যে কোনো দেশের কোনো মহাকাশচারী গেলেন, তারা এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেন, সেখানে বিশ্রাম নিতে পারেন। মানে অ্যাকচুয়ালি বিশাল বড় একটা রকেটের মতোই জায়গা, ভাসমান অবস্থায় রয়েছে, সেখানে অল টাইম বিভিন্ন দেশের বিভিন্ন বিজ্ঞানীরা রয়েছেন। আমি এখন যে কথা বলছি এখনো কেউ না কেউ ওই মহাকাশ স্টেশনে রয়েছে। তো এইটুকু মনে রাখবে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সেটা কোন স্তরের মধ্যে থাকে না, সেটা কিন্তু আমাদের থার্মোস্ফিয়ার স্তরের মধ্যে থাকে। হ্যাঁ, সেটা গলে যায় না, তার কারণ অতটা দূর পর্যন্ত সেটা থাকে না। থার্মোস্ফিয়ার যেখানে শুরু হচ্ছে সেই জায়গাতেই থাকে, 400 কিলোমিটার উচ্চতাতে। এবার আসি বহির্মণ্ডল বা এক্সোস্ফিয়ার নিয়ে। এই যে এক্স এক্স কথার অর্থ হচ্ছে বাইরে, সেখান থেকে মনে রাখবো এক্সোস্ফিয়ার হচ্ছে কি, এটা পৃথিবীর একবারে শেষের স্তর বা বহির্মণ্ডল। মনে রাখবো প্রথমত এর কোনো শেষ সীমা নেই, এর শেষ সীমা নেই। প্রত্যেকটা স্তরের শেষ সীমা আছে, একমাত্র এক্সোস্ফিয়ারের কোনো শেষ সীমা নেই। এটা হঠাৎ করে যেতে যেতে মহাকাশে বিলীন হয়ে গেছে। ঠিক আছে, এর শেষ সীমা নেই। এটি বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর। এখানে বায়ুর ঘনত্ব এতই কম যে গ্যাসের অণুগুলো একে অপরের সাথে সংঘর্ষ করে না, অণুগুলো বাঁকা পথে গিয়ে সরল রৈখিক পথে চলে। অর্থাৎ গ্যাসের অণুগুলো একে অপরের সাথে ধাক্কা খায় না, এতই এখানে বায়ুর চাপ কম। এখান থেকেই হালকা গ্যাস, হাইড্রোজেন, হিলিয়াম এগুলো মহাকাশে হারিয়ে যায় গিয়ে। যোগাযোগ উপগ্রহগুলো এই স্তরে পৃথিবীর কক্ষপথে এসে ঘোরে। যোগাযোগ করার জন্য যে সমস্ত স্যাটেলাইট ব্যবহার করা হয় তারা এই স্তরে পৃথিবীর চারিদিকে ঘোরে। দেখো এই যে বহির্মণ্ডল বা মহাকাশের সীমানা, একে বলা হয় ম্যাগনেটোপোজ। ম্যাগনেটোপোজ। আর তাপমণ্ডল ও বহির্মণ্ডলের মাঝের সীমানাকে বলা হয় থার্মোপোজ। অর্থাৎ কি, এই যে এখানে পড়লাম থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে আর এক্সোস্ফিয়ার যেখানে শুরু হচ্ছে, সেই সীমানাকে আমরা বলছি কি, থার্মোপজ। থার্মোপজ। ওকে। আর এই যে থার্মোস্ফিয়ার, এই থার্মোস্ফিয়ারের যে শেষ সীমানা সেটাকে ম্যাগনেটোপোজ বলা হচ্ছে, ম্যাগনেটোস্ফিয়ারও বলা হয়। ঠিক আছে, আমরা বলেছি ম্যাগনেটোস্ফিয়ার বলে একটা আলাদা স্ফিয়ার অনেকে বলে, সেটা অ্যাকচুয়ালি থার্মোস্ফিয়ারের একদম শেষ অংশ। এবার এর কোনো শেষ সীমা নেই প্রথমে বললাম, তাহলে আবার ম্যাগনেটোপোজ বা ম্যাগনেটোস্ফিয়ার কি, এটা কিছুটা অংশ, সেটা শুরু হয়েছে কিন্তু তার শেষ নেই, সেটা মহাকাশে হারিয়ে গেছে। ওকে। তো পরীক্ষা যদি প্রশ্ন দেয় যে বায়ুমণ্ডলের কোন স্তরের কোনো শেষ সীমা নেই, উত্তর করব এক্সোস্ফিয়ারের কোনো শেষ সীমা নেই। আবার অপশনে যদি ম্যাগনেটোস্ফিয়ার দেয় সেটাও ঠিক, যে কোনো একটা অপশনে থাকবে। ম্যাগনেটোস্ফিয়ার কোন স্তরের অংশ, তাহলে ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে আমাদের এক্সোস্ফিয়ারের অংশ, আয়োনোস্ফিয়ার হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ারের অংশ। এই দুটো মনে রাখবো, এই দুটো আলাদা কোনো স্তর নয়। এবার আসি বায়ুমণ্ডলের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা। বায়ুমণ্ডল কি কি কাজ করে না, তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে কি হতো না, তাহলে পৃথিবী প্রচন্ড ঠান্ডা হয়ে যেত এবং পৃথিবীতে প্রাণ সৃষ্টি হতো না। আল্ট্রাভায়োলেট রশ্মিকে শোষণ করে, তাই না? এই আল্ট্রাভায়োলেট রশ্মি কি করে না, এই আল্ট্রাভায়োলেট রশ্মি মেলানোমা নামক ত্বকের ক্যান্সার ঘটায়। নামটা মনে রাখবে, আমি আগেও বহুবার বলেছি, মেলানোমা। মেলানোমা নামক ত্বকের ক্যান্সার ঘটায়, চোখের ছানি পড়ে, ডিএনএ এর মধ্যে মিউটেশন ঘটে, প্লাঙ্কটনকে ধ্বংস করে। এই সমস্ত কাজগুলো ইউভি রশ্মি করে, ইউভি রশ্মির ফলে হয়। উল্কাপিণ্ড থেকে রক্ষা করে, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় আমরা পড়লাম। শব্দ পরিবহনে সাহায্য করে, বাতাস না থাকলে শব্দ শুনতে পেতাম না, তাই না? এবার মনে রাখবো এখানে কি না, বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য অত্যন্ত বিশাল হতো, প্রায় 200 ডিগ্রি সেলসিয়াসের বেশি। অর্থাৎ দিনের বেলায় হয়তো যতটা রয়েছে তার থেকে 200 ডিগ্রি বেশি ঠান্ডা রাতের বেলা হয়ে যেত, যেমনটা চাঁদে হয়, তার কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। এছাড়া বায়ুমণ্ডল না থাকলে আকাশ কখনো নীল দেখা যেত না, নীল দেখা যেত না। আকাশ কেন নীল দেখা যায় কেউ বলতে পারবে? আকাশ কেন নীল দেখা যায়? সমুদ্রের জন্য নয় কিন্তু। নীল কেন স্যার স্যার বলো? সূর্যের আলোটা যখন বিচ্ছুরণ হয় তখন নীল রংটা বেশি প্রস্ফুটিত হয়, সেজন্য। একদম। নীল রং সব থেকে বেশি বিক্ষিপ্ত হয়,
সেই জন্য সূর্যের আলোর বর্ণালীতে 7টা রং থাকে, বেনিয়া সহকলা, যেটা দিয়ে রামধনু তৈরি হয়। এদের মধ্যে যে নীল রং, সেটার বিচ্ছুরণ সব থেকে বেশি, তাই আকাশে সব থেকে বেশি নীল রং ছড়িয়ে পড়ে, তাই নীল দেখা যায়। যদিও নীলের থেকে ভায়োলেট অর্থাৎ বেগুনি রঙের বিক্ষেপণ আরো বেশি, কিন্তু বেগুনি রঙের যে পরিমাণটা, কোয়ান্টিটি সূর্যের আলোর মধ্যে সেটা কম, তাই আকাশকে বেগুনি দেখা যায় না, নীল দেখা যায়। বেশ, সেটা জাস্ট বলার জন্য বললাম আমি। বেশ, এই যে জায়গাটা সবসময় ঘুটঘুটে কালো দেখা যেত, তাহলে বায়ুমণ্ডল না থাকলে কি হতো, আকাশ সবসময় রাতের বেলা যেমন ঘুটঘুটে কালো দেখা যায় সেরকমই দেখা যেত। আলোর বিক্ষেপণ বা রেলি বিক্ষেপণের জন্য আমরা দিনের আকাশকে নীল এবং সূর্যোদয় সূর্যাস্তের পর আকাশকে লাল কমলা এগুলো দেখি, কিসের জন্য, রেলি বিক্ষেপণের কারণে। এবার দেখো বায়ুমণ্ডলের প্রভাব। বায়ুমণ্ডলের ফলে কি কি হতে পারে না, অ্যাসিড বৃষ্টি। বায়ুমণ্ডল যদি বায়ুমণ্ডল না, বায়ু দূষণের প্রভাব আমরা যদিও পলিউশন বলে আলাদা চ্যাপ্টার আমরা পড়বো, তবুও জেনে রাখি না, বায়ু দূষণের কারণে কি হয়, অ্যাসিড বৃষ্টি হয়। অ্যাসিড বৃষ্টি SO2 এবং NOx, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন, বিভিন্ন অক্সাইড, এই সমস্ত গ্যাসগুলো ক্রিয়া করে জলীয় বাষ্পের সাথে মিশে সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড তৈরি করে, যা বৃষ্টি জলের সাথে মিশে স্বাভাবিক বৃষ্টির pH কে 5.6। এখান থেকে প্রশ্ন দেয় যে অ্যাসিড রেন যখন হয়, সেই অ্যাসিড রেনের pH, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, সেটা কত, 5.6 এর কম। মনে রাখবো 5.6 এর কম হয় তখনই সেটা অ্যাসিড বৃষ্টি বলবো আমরা, ঠিক আছে। কিন্তু অ্যাসিড বৃষ্টির pH এর মান 5.6 এর কম হয়, এটা মনে রাখতে হবে। তাহলে বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়। অ্যাসিড বৃষ্টির কারণে কি হয়, অ্যাসিড বৃষ্টির কারণে স্টোন ক্যান্সার হয়, অর্থাৎ বিভিন্ন পাথরের সৌধ মূর্তি, যেমন তাজমহল বলো, কুতুব মিনার বলো, আরো যা কিছু রয়েছে সারা পৃথিবীতে, ভিক্টোরিয়া বলো, সেগুলোর যে পাথর, তার উপরে যখন এই অ্যাসিড মিশ্রিত বৃষ্টির জল পড়ে, সেগুলো কালো কালো দাগ হয়ে ক্ষয়ে যেতে শুরু করে, এটাকে স্টোন ক্যান্সার বলা হয়। বেশ, স্মগ, এরপর আসি ধোঁয়া বা ধোঁয়াশা। কুয়াশার সাথে যখন ধোঁয়া মিশে যায়, তখন ধোঁয়া আর কুয়াশা মিলে ধোঁয়াশা তৈরি হয়, ফটোকেমিক্যাল স্মগ। আমরা পড়েছি লন্ডন ধোঁয়াশা কত সালে হয়েছিল, মনে আছে, আগের দিন পড়েছি। লন্ডন ধোঁয়াশা কত সালে হয়েছিল, 1952। ভেরি গুড, 1952-তে, একদম। তো এটা এই যে ধোঁয়া এবং কুয়াশা মিলে ধোঁয়াশা তৈরি হয়। সালফিউরাস বা শীতকালীন স্মগ হয়, যেটা লন্ডনের ধোঁয়াশা পড়েছিলাম আমরা। এবং ফটোকেমিক্যাল স্মগ হচ্ছে, এটা দেখা যায় গ্রীষ্মকালে, মনে রাখবো, গ্রীষ্মকালে দেখা যায় ফটোকেমিক্যাল স্মগ। বা লস অ্যাঞ্জেলেস ধোঁয়াশা, ওই যেমন লন্ডনে হয়েছিল ঠিক সেরকম লস অ্যাঞ্জেলেস থেকেও একবার এই ধোঁয়াশার জন্য প্রচুর মানুষ মারা গেছিল, সেটা লস অ্যাঞ্জেলেস ধোঁয়াশা নামে পরিচিত। এটা আমাদের দরকার নেই, বা পরবর্তী কোনো কিছু পড়ানোর সময় আমি এটা তখন অ্যাড করে দেবো। এরপরে গ্লোবাল ওয়ার্মিং, আমরা সবাই জানি গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ে, এই ঘটনাকে গ্লোবাল ওয়ার্মিং বলে। বিশ্ব উষ্ণায়নের চ্যাপ্টার আমাদের আলাদা আছে। বেশ, এখানে একটা জিনিসের নাম আমাদের একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে প্যান। প্যানের পুরো কথা কি, PAN। প্যানের পুরো কথা হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, ঠিক আছে। এটা পরীক্ষায় মাঝে মাঝে জিজ্ঞেস করে, প্যানের পুরো কথা কি, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এটা কি না, ফটোকেমিক্যাল স্মোগে একটি অত্যন্ত বিষাক্ত যৌগ তৈরি হয়। যখন এই ধোঁয়াশা তৈরি হয়, সেই ধোঁয়াশার মধ্যে প্যান নামক একটা প্রচন্ড বিষাক্ত পদার্থ তৈরি হয়, গ্যাসীয় পদার্থ। এই প্যানের পুরো কথা হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। নাইট্রাইট নয় কিন্তু, অপশনে নাইট্রাইট থাকবে, নাইট্রেট থাকবে, আরো কিছু থাকতে পারে সিমিলার দেখতে, তাই খুব ভালোভাবে পড়ে অ্যান্সারটা করবে। এটা চোখে জ্বালা ধরে এবং উদ্ভিদের পাতার মধ্যে রূপালি রূপালি দাগ দেখা যায়, তো এটাকে সিলভার লিফ বলে। মনে রাখবে, উদ্ভিদের সিলভার লিফ দেখা যায় কার জন্য না, PAN এর জন্য, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেটের জন্য। তাজমহলের মার্বেল সাদা থেকে হলদেটে হয়ে যাওয়াকে মার্বেলের ক্যান্সার বা স্টোন ক্যান্সার বলা হয়। এর প্রধান কারণ ছিল অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টির মধ্যে SO2 গ্যাস থাকে, এটা আশেপাশের ইন্ডাস্ট্রির কালো কার্বন। এখানে কিসের জন্য হয়েছিল, এটাও মনে রাখবে, মথুরা অয়েল ফ্যাক্টরি। মথুরা অয়েল ফ্যাক্টরি ছিল, সেই অয়েল ফ্যাক্টরি থেকে প্রচন্ড বিষাক্ত ধোঁয়া নির্গত হতো, তার জন্য অ্যাসিড বৃষ্টি হয়ে মথুরা থেকে এসে আগ্রার তাজমহলে মার্বেল ক্যান্সার বা স্টোন ক্যান্সার ঘটাচ্ছিল। সেই জন্য মথুরা অয়েল ফ্যাক্টরিকে পরবর্তীতে সরিয়ে দেওয়া হয়। এখান থেকে প্রশ্ন দেয় মাঝে মধ্যে যে মথুরা অয়েল ফ্যাক্টরিকে কেন সরানো হয়েছিল। ওকে, আর একটা হচ্ছে ফ্লাই অ্যাশ। এই ফ্লাই অ্যাশ হচ্ছে উড়ন্ত ছাই বলা হয় এটাকে, এটা বায়ু দূষণ চ্যাপ্টারে পড়বো। এটা প্রচন্ড সূক্ষ্ম সূক্ষ্ম ছাই থাকে, সেটা বায়ুমণ্ডলের মধ্যে ভাসতে থাকে। এই ফ্লাই অ্যাশ মনে রাখবো সিমেন্ট ও ইট তৈরিতে এই ফ্লাই অ্যাশ ব্যবহার করা হয়। সিমেন্ট ও ইট তৈরিতে এই ফ্লাই অ্যাশ ব্যবহার করা হয়। ফ্লাই অ্যাশ সব থেকে বেশি আসে কোথা থেকে না, তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে।
তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সব থেকে বেশি ফ্লাই অ্যাশ তৈরি হয়, উড়ন্ত ছাই বলা হয়। বেশ, এবার আসি পরিবেশ সুরক্ষার বেশ কিছু আইন, এগুলো যদিও আমরা আগের দিনকার ক্লাসে পড়েছি। ভিয়েনা কনভেনশন জাস্ট মনে রাখবে কত সালে হয়েছিল, কেন হয়েছিল। 1985 সালে হয়েছিল। ওজোন স্তর সুরক্ষার কাঠামো তৈরি করা হয় ভিয়েনা সম্মেলনে। মন্ট্রিল প্রোটোকল 1987 ওজোন ক্ষয়কারী যে পদার্থ সিএফসি, হ্যালন এগুলোর ব্যবহার কমানোর জন্য বলা হয়েছিল। আর তারপরে আসছে কিয়োটো প্রোটোকল। কিয়োটো হয়েছিল 10 বছর পরে, এটা মন্ট্রিলের 10 বছর পর 1997। কিয়োটোর প্রধান উৎস ছিল বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমানো। গ্রিন হাউস গ্যাস বলতে প্রধানত CO2 কি বোঝানো হয়েছিল এখানে, গ্রিন হাউস গ্যাস এবং কার্বন ডাই অক্সাইডের নির্গমন কমানো। সাধারণ কিন্তু ভিন্ন দায়িত্ব, CBDR নীতি অনুসরণ করে, দরকার নেই এটা। 2012 সালে এটা একটা সংশোধনী হয়েছিল, সেটার নামটা মনে রাখবো, সেটার নাম হচ্ছে দোহা সংশোধনী। এরপর আসি প্যারিস চুক্তি বা কপ 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 বলা হতো যেটাকে, পরবর্তী 15 সাল 21 সাল এগুলোতে সংশোধনী হয় এটা। প্যারিস চুক্তি 2015 সালে হয়েছিল, এটা পরীক্ষাতে অলরেডি এসেছে, আগের ক্লাসে বলেছি। এখানে কি টার্গেট ছিল না, বিশ্বের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে নিয়ে যাওয়া। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন পালিত হয়। প্রথম ঘোষিত হয় কবে, 1972 সালে, যেদিন সুইডেনের স্টকহোম সম্মেলন হয়েছিল, সেই দিনটাকে স্মরণীয় করার জন্য 5ই জুন তারিখে শুরু হয়েছিল সেই সম্মেলন, তাই সেই দিনকে স্মরণীয় করার জন্য বিশ্ব পরিবেশ দিবস চালু করা হয়। এগুলো আমি তাড়াতাড়ি বলছি, তার কারণ এগুলো সবই আমরা আগের ক্লাসে পড়েছি। আন্তর্জাতিক ওজোন দিবস কবে পালিত হয়, 16ই সেপ্টেম্বর পালিত হয়, মনে রাখবো। 1987 সালের মন্ট্রিল প্রোটোকল এই 16 তারিখে স্বাক্ষরিত হয়েছিল, সেটাকে মনে রাখার জন্য আন্তর্জাতিক ওজোন দিবস 16ই সেপ্টেম্বর পালন করা হয়। ঠিক আছে, কিয়োটো এটা মনে রাখবো, ক দিয়ে কার্বন, ক দিয়ে কিয়োটো, সেখান থেকে মনে রাখবো কিয়োটো প্রোটোকলের মেইন উদ্দেশ্য ছিল কার্বন ডাই অক্সাইড এবং গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ কমানো। আর মন্ট্রিল প্রোটোকলের মেইন উদ্দেশ্য ছিল ওজোন ছিদ্রকে সারানো, ঠিক করা। আচ্ছা, ভারতের পদক্ষেপ কি না, ভারত একটা পদক্ষেপ নিয়েছিল 2019 সালে, সেটাকে NCAP বলা হয়। NCAP এর পুরো কথাটা মনে রাখবো, ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম, NCAP চালু করে। এর লক্ষ্য ছিল 2024 সালের মধ্যে PM 2.5 এবং PM10, এটা হচ্ছে দূষণের বিভিন্ন মাত্রা, ঠিক আছে, সেটা 20 থেকে 30% কমানো। অর্থাৎ সহজ কথায় বললে ভারত একটা পদক্ষেপ নিয়েছিল, সেটার নাম দেওয়া হয় ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম। তার মেন টার্গেট ছিল কি, মেন টার্গেট ছিল 2024 সালের মধ্যে বাতাসকে পরিশ্রুত করা। একদম দারুণভাবে বিফল হয়েছে এই প্রোগ্রাম। বর্তমানে এর লক্ষ্য হচ্ছে 2025-26 সালের মধ্যে 40% কমানো। 26 সাল যখন পেরিয়ে যাবে তখন আবার একটা টার্গেট দিয়ে দেবে 2029 সালের মধ্যে 50% কমানো। এই চলতে থাকবে আমাদের দেশে। বেশ, যাই হোক, আমাদেরকে মনে রাখতে হবে এটা NCAP এই পুরো নামটা। এরপরে আসি AQI সম্পর্কে, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা এবং বর্তমানে বহুল চর্চিত আমাদের দেশে। AQI এর পুরো কথা হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। সেখানে এই যে দেখতে পাচ্ছ এরকম একটা স্কেল থাকে, এই স্কেলের মাধ্যমে AQI পরিমাপ করা হয়। দেখো, বায়ুমণ্ডলের গুণমান মাপার জন্য ভারতে AQI ব্যবহৃত হয়। এটার 6টা ক্যাটাগরি রয়েছে। কটা, 1 2 3 4 5 6টা ক্যাটাগরিকে 6টা রং দিয়ে দেখানো হয়, রং মুখস্থ রাখার দরকার নেই। ওকে, AQI এর পুরো নাম মনে রাখবে। AQI কিসে ব্যবহৃত হয় না, বাতাসের কোয়ালিটি কেমন সেটা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। এখানে 0 থেকে 500 পর্যন্ত মান থাকে এই স্কেলে, এটা মনে রাখবে। 0 থেকে 500 পর্যন্ত এই স্কেলের মান থাকে। এবং AQI যত কম, মনে রাখবে, AQI যত কম এয়ার অর্থাৎ বাতাস কোয়ালিটি তত ভালো। তুমি তোমার গুগল খুললে তোমার যে লোকেশন সেটার দিয়ে সেটার AQI সার্চ করে দেখো, মোটামুটি আমার দৃঢ় বিশ্বাস 200-র উপরে আসবে। ঠিক আছে, তো ভারতবর্ষের বেশিরভাগই শহর এলাকার AQI 200 থেকে 300 এর মধ্যে, কোনো কোনো জায়গায় 350 থেকে 400 পেরিয়ে যায়, দিল্লির মতো জায়গাগুলোয় মাঝে মধ্যে। ওকে, সাধারণত ঘরের মধ্যে যখন থাকে মানুষজন, তার AQI 15 থেকে 30-এর মধ্যে থাকলে সেটাকে ভালো মনে করা হয়। ঠিক আছে, তার মানে আমাদের নিঃশ্বাসের মাধ্যমে দূষিত গ্যাস যায় না শরীরে। ওকে, তো 0 থেকে 50 এটাকে গ্রিন ধরা হচ্ছে, অর্থাৎ এটা একটা সেফ সীমা আমরা বলতে পারি। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কতটা পরিমাণ সীমাটা সেফ। ঠিক আছে, সবুজের মধ্যে থাকে 0 থেকে 50। আচ্ছা, পরবর্তীতে যত এটা বাড়তে যাবে তার মানে হচ্ছে বাতাসের কোয়ালিটি তত খারাপ হতে যাবে। PM 2.5 আর PM10 এই জিনিসটা কি, PM এর পুরো কথা হচ্ছে প্রধানমন্ত্রী নয়, এটা হবে পার্টিকুলেট ম্যাটার। এখানে একটা জিনিস রয়েছে SPM, পুরো কথা কারণ মনে আছে SPM এর? Suspended particulate matter. একদমই,
একদমই, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এই পার্টিকুলেট ম্যাটার মানে পিএম হচ্ছে, পিএম এর অর্থ কি না, এটা ধরো বাতাস, এটা বাতাস, বাতাসের মধ্যে কতটা পরিমাণ কঠিন তরল গ্যাসীয় এই সমস্ত পদার্থের কণাগুলো ভেসে বেড়াচ্ছে কতটা, সেটাকে মেজার করা হয় এই যে পিএম এর মধ্যে। এসপিএম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এটা পুরো নাম, এটা পড়াবো পরবর্তী বায়ু দূষণ চ্যাপ্টারে। দেখো PM2.5 বনাম PM10, এটা কি? পিএম মানে হলো পার্টিকুলেট ম্যাটার, এটার পুরো নাম। PM10 হলো 10 মাইক্রোমিটারের কম ব্যাসযুক্ত ধুলোকণা। শ্বাসনালীতে আটকে গেলে কি হয়, আমাদের গলা খুসখুস করে। সেই সেই যে যখন দেখবে কোনো ধুলোর জায়গায় গেলে সেখানে নিঃশ্বাস নেওয়ার জন্য হাঁচি হয়, কাশি হয়, গলা খুসখুস করে, তখন সেই যে ধুলোর কণা যেগুলো নিঃশ্বাসের মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করেছে সেটা মোটামুটি 10 মাইক্রোমিটার ব্যাসযুক্ত হয়ে থাকে। আর PM2.5 হলো 2.5 মাইক্রোমিটার বা আরো ছোট কণা, যা সরাসরি ফুসফুসের অ্যালভিউলাইতে গিয়ে জমে যায়, রক্তের মধ্যে মিশে যায়। অর্থাৎ পার্টিকুলেট ম্যাটার পিএম এর মান অর্থাৎ ধুলোর কণা সেটা যদি বড় হয় আকৃতিতে সেটা কম ক্ষতিকর, যত ছোট হবে ধুলোর কণা সেটা তত বেশি ক্ষতিকর। কারণ দেখো আমাদের প্রত্যেকের যে নাসারন্ধ্র বা নাকের ছিদ্র তার ভিতরে অসংখ্য লোম থাকে, সেই সমস্ত লোমগুলো ভিজে অবস্থায় থাকে সবসময় স্বাভাবিকভাবে, এবং তাদের কাজ হচ্ছে আমাদের নিঃশ্বাসের মধ্যে দিয়ে এই যে ধুলোগুলো নাকের মধ্যে দিয়ে প্রবেশ করে সেগুলোকে ক্যাচ করে নেওয়া যাতে ফুসফুসে না যায়। কিন্তু এটার পরিমাণ যদি, এটার আকৃতি যদি প্রচন্ড ক্ষুদ্র ক্ষুদ্র হয় তাহলে সেটা নাক আটকাতে পারে না বা আমাদের শ্বাসনালীতে আটকায় না, সেটা কি হয় সরাসরি ফুসফুসের অ্যালভিউলাই, অ্যালভিউলাই হচ্ছে ফুসফুসের বায়ুথলি, তার মধ্যে ঢুকে যায় এবং রক্তে পর্যন্ত মিশে যায়। এটা থেকে ফুসফুসের ক্যান্সার, হার্ট অ্যাটাক এই সমস্ত কিছু হতে পারে। ওকে, আর তাহলে 2.5 PM2.5 এটা হচ্ছে বেশি ক্ষতিকর ধুলোর কণা, PM10 হচ্ছে অপেক্ষাকৃত বড় এবং কম ক্ষতিকর ধুলোর কণা। বেশ, SAFAR, সাফারের পুরো নাম মনে রাখবে, সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং। এটি ভারতের প্রথম বায়ুর গুণমানের পূর্বাভাস। অর্থাৎ এই যে সাফার নামক এই সিস্টেম, এই সাফার নামক সিস্টেমের মাধ্যমে কি করা হয় না, ভারতবর্ষের বিভিন্ন জায়গার বায়ুর গুণমানটা কেমন সেটাকে ফোরকাস্ট করা হয়, বলা হয়, ঠিক আছে। যা IITM, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মিটোলজি, পুনে দ্বারা উদ্ভাবিত। দরকার নেই, শুধুমাত্র এই যে সাফারের পুরো নামটা মনে রাখবে, তার কারণ এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসতে পারে আমাদের ইভিএস এর মধ্যে। ওকে, প্রায় 10টা বাজতে চললো, ল্যান্ড অ্যান্ড ওয়াটার পরের দিন করবো। বলো অ্যাটমসফিয়ারের মধ্যে কারোর কোনো অসুবিধা আছে কিনা? স্যার মেরু আলোটা বলবেন তো? মেরু আলো বলে দিচ্ছি, আর কারোর কোথাও বুঝতে অসুবিধা? সাফারের আগে আর এর পরে আর সাফারের আগে কি বলেছিলেন একটু বলবেন, মানে আটকে যাচ্ছে অনেক পুরো ক্লাসটাই আমার। সফরের আগে একিউআই এর পরে বলছি। বেশ, মেরু আলোটা আগে বলে দিই। দেখো মেরু আলো হচ্ছে যখন সোলার স্টোর্ম দেখা যায়, সৌর ঝড় দেখা যায়, সেই টাইমে কি হয়, সৌর ঝড়ের সময়তে সুমেরু এবং কুমেরু, সুমেরু মানে হচ্ছে পৃথিবীর ওপরের অংশ, কুমেরু মানে হচ্ছে নিচের অংশ বা দক্ষিণ মেরু, সেখানে আকাশে লাল, নীল, হলুদ, সবুজ এরকম একটা দারুণ আলো দেখা যায়। তোমরা এখনই ফোনের মধ্যে সার্চ করে দেখো, অরোরা বলে সার্চ করো, দেখো ছবি চলে আসবে, আকাশের মধ্যে একটা সুন্দর আলো, ঠিক আছে, রং বেরঙের আলো দেখা যায়, এটাকে অরোরা বলা হয়। এই অরোরা সুমেরুতে যখন দেখা যায়, সুমেরু অর্থাৎ উপরের দিকে যখন দেখা যায়, সেটাকে বলা হয় অরোরা বোরিয়ালিস, অরোরা বোরিয়ালিস, সেটার নাম। আর পৃথিবীর কুমেরু বা দক্ষিণ মেরুতে যে অরোরা দেখা যায় সেটার নাম হচ্ছে অরোরা অস্ট্রালিস, অরোরা অস্ট্রালিস, ঠিক আছে। মনে রাখার জন্য বললাম যে অস্ট্রেলিয়া যে দেশটা সেটা পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত এই রকম জায়গাতে, তো সেখান থেকে মনে রাখবো অস্ট্রেলিয়া পৃথিবীর নিচের দিকে আছে, তাহলে পৃথিবীর দক্ষিণ মেরুতে অর্থাৎ নিচের দিকে অস্ট্রালিস থাকে, ঠিক আছে। আর সুমেরুতে বোরিয়ালিস দেখা যায়। এটা দেখে কনফিউজ হয়ে যায় অনেকে পরীক্ষাতে, সুমেরুতে বোরিয়ালিস নাকি অস্ট্রালিস, কুমেরুতে বোরিয়ালিস নাকি অস্ট্রালিস, সেই জন্য বললাম। আর তুমি বললে সফরের আগে যেটা বললাম সেটা হচ্ছে পিএম, এটা বলছো কি পার্টিকুলেট ম্যাটার? পার্টিকুলেট ম্যাটার আর কিছুই নয়, পার্টিকুলেট ম্যাটার বলতে বোঝায় যে একটা ধুলোর কণা সেটা কতটা বড়, তার ব্যাস কতটা, তার ব্যাসার্ধ কতটা, সেটাকে মাপা হয়। বায়ু দূষণের সাথে এটা রিলেটেড। পার্টিকুলেট ম্যাটারের মধ্যে যে সমস্ত ধুলোর কণার পার্টিকুলেট ম্যাটার পিএম যত কম সেটা আমাদের শরীরের পক্ষে তত বেশি ক্ষতিকর, ঠিক আছে। PM2.5 এগুলো হচ্ছে অতি ক্ষুদ্র ধুলোর কণা, যেটা আমাদের নাকের ছিদ্র দিয়ে গিয়ে
ফুসফুসের অ্যালভিওলাইতে ঢুকে যায়, ফুসফুসের ভিতরে ঢুকে যায়, রক্তের মধ্যে মিশে যায়। শুধু ধুলোর কণায় নয়, বাতাসের মধ্যে ভেসে থাকা বিভিন্ন ফুলের পরাগরেণু সেটাও কিন্তু এই পিএম এর মধ্যে পড়ে। আর PM10 হচ্ছে কি? PM10 মানে হলো যে সমস্ত ধুলোর কণার যে ব্যাস, সেই ব্যাসটা হচ্ছে 10 মাইক্রোমিটার। 10 মাইক্রোমিটার অর্থাৎ অপেক্ষাকৃত এর থেকে বড়। তারা কি করে? তারাও আমাদের শরীরে ঢোকে কিন্তু ফুসফুস পর্যন্ত যেতে পারে না, নাকে এবং গলায় আটকে যায়, তখন আমাদের হাঁচি কাশি এসব শুরু হয়। আমি দিয়ে দেবো, তোমাদের ডিপিএস দিয়ে দেবো, আর নেক্সট দিন আমরা ল্যান্ড ওয়াটার করবো। এটা অনেকটা বড় চ্যাপ্টার, আজকে করলে প্রায় 11:30 হবে শেষ হতে। ঠিক আছে, কারোর কোনো অসুবিধা থাকলে এবার বলো। চলো কিছু উত্তর করি, বলো প্রথমের উত্তরটা বলো দেখি কি হবে। পৃথিবীর প্রাথমিক বায়ুমণ্ডল থেকে হাইড্রোজেন ও হিলিয়ামের মতো হালকা গ্যাসগুলো মহাকাশে বিলীন হয়ে যাওয়ার প্রধান কারণ কি? বি স্যার বি। বেশ, পরেরটা বলো, দুয়েরটা বলো। দুএসসি। সি বলছো, এটি মহাকাশ থেকে উল্কাপিণ্ডকে উড়িয়ে ছাই করে দেয়। 3 নম্বর বলো। স্যার এ নাম্বার অপশন লাগছে। স্যার ওটা তো মেসোস্ফিয়ারে করলেন না, বায়ুর সাথে ঘর্ষণে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, তাপমাত্রা কম থাকে। হ্যাঁ, ওটা মেসোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের স্যার স্তরবিন্যাস কোশ্চেনটা তাহলে কি ছিল? আচ্ছা, দুয়েরটা দাঁড়াও দেখি, আমি দেখিনি। ট্রপোপজের প্রধান বৈশিষ্ট্য বা ভূমিকা কি? সি হবে। সি হবে, এটা লিড হিসাবে কাজ করে, এটা হবে। কি একটা বলো। স্যার এ নাম্বার অপশন। অপশন এ। অপশন এ 3 নম্বর। না, স্যার, বিজ্ঞানের option ভাষায় B ওজোন ছিদ্র বলতে অপশন কি সি বোঝানো? হবে। বি ফ্লুরো কার্বন। ভাষায় বলেছে। সম্পূর্ণ এটা অবলুপ্তি option কি হয়? আমি তো বললাম হয় না এটা কখনো। সম্পূর্ণ অবলুপ্তি তো হয় না। বি হবে। তো অপশনের স্যার নিচে বি নেমে হবে। যায়, অপশন বি হবে। স্যার অপশনটি হবে। তারপর এটা বলো। চারের ই হবে। স্যার এ হবে চারেরটা। যদি হঠাৎ করে পৃথিবী বায়ুমণ্ডল অদৃশ্য হয়ে যায় তবে নিচের কোন প্রভাবটি পৃথিবীতে দেখা যাবে? একদমই সঠিক উত্তর হবে অপশন এ। 5 নম্বর বলো। পাঁচের বি। সালফার ডাই অক্সাইড অ্যাসিড বৃষ্টি। ভেরি গুড। স্যার বি নাম্বার সালফার বি হবে। 6 নম্বর বলো। বি। সি হবে। বি নাম্বার অপশন ওজোন স্তর সংরক্ষণ। ছয়টা সি। কিয়োটো প্রোটোকল CO2। হ্যাঁ সি হবে স্যার। সি, অপশন সি ঠিক। সি হবে। 7 নম্বর বলো। এতই ছোট যে ফুসফুসের অলিভুলাইতে পৌঁছে রক্তে মিশে যায়। পৌঁছে এবং রক্তে মিশে যায়। অপশন বি হবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নম্বর 8 নম্বর বলো। এটা মাটির মধ্যে আছে, ল্যান্ড চ্যাপ্টার আছে, যদিও মৃত্তিকার পরিলেখ আমরা অ্যাবায়োটিক কম্পোনেন্ট চ্যাপ্টারে পড়েছি, দেখো পারবে কিনা। অপশন বি। অপশন সি। বি সি বি হরাইজন। বি 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 হরাইজন, অপশন সি হবে। এই প্রসেসটাকে কি বলে? এলুভিয়েশন, তাই তো? এলুভিয়েশন। নম্বর বলো। অতিরিক্ত বৃষ্টিপাতে এটা হয়তো পারবে না, বেশ চেষ্টা করো। রিল খাই হবে। স্যার পলিমাটি এবং স্যার, অবক্ষেপণ option স্যার সি হবে অপশন। পলিমাটি সি। অবক্ষেপণ মুক্ত। অতিরিক্ত বৃষ্টিপাত লিচিং প্রক্রিয়ার মাধ্যমে সিলিকা ধুয়ে গিয়ে যে মাটি তৈরি হয় ইট তৈরির জন্য, ল্যাটার মনে রাখবে, ল্যাটার। এই ল্যাটার কথার অর্থ হচ্ছে ইট, এই ল্যাটার থেকে এসেছে ল্যাটেরাইট। তাহলে উত্তর কি হবে? বি হবে। ল্যাটেরাইট, অপশন বি। Laterite। অপশন বি। 10 নম্বর পারবে না এখন, বাদ দাও, তার কারণ পড়নি। 11 নম্বর পারবে কিনা দেখো।
এটা হচ্ছে স্ট্রিপ প্রপিং হবে, এই জিনিসগুলো পড়তে হবে পরের দিন। হ্যাঁ, ডি হবে। ডি 12 নম্বরটা দেখো। অপশন বি, চাঁদ ও অপশন বি বললে। ডি ডি হবে না? অপশন বি হবে তো স্যার। স্যার ডি অপশন। 12টা বলছি, 12 নম্বর। Option কেউ D, একজন sir. 13 উত্তর বলে দিল, 12টা বলো। অপশন ডি স্যার। ডি হবে, অপশন ডি হবে। হবে। 13 নম্বরটা বলো। এগুলো পড়াবো, ল্যান্ড অ্যান্ড ওয়াটার ওখানে আছে এগুলো। 13 নম্বর বলো। স্যার বি হবে। 13 ডি। চাঁদ ও সূর্যের পৃথিবীর চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে। অষ্টমী তিথিতে মরা কোটাল বা মরা জোয়ার ঘটার মূল কারণ কি? মরা কোটালে কি পৃথিবীর শব্দের কাছে থাকবে? সমকোণে না থাকবে। স্যার, দূরে চলে এখানে যাবে। পৃথিবী আছে, সূর্য পৃথিবীকে এদিক থেকে টানবে আর চাঁদ এদিক থেকে টানবে। ঠিক আছে? ডিটা কোনো দেওয়া না। হুম, ঠিক আছে। এটা পারবে, 14 নম্বর পারবে, খুব সহজ প্রশ্ন। বি হবে স্যার। ইউট্রোফিকেশন। 14 নম্বর বি হবে, ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন এর জন্য দরকার আছে ABS, অ্যালকাইল বেনজিন সালফোনেট। মনে রাখবে, এটা কার মধ্যে থাকে? যে কাপড় কাচার জন্য যে সমস্ত বিভিন্ন ডিটারজেন্ট পাউডার, সেই ডিটারজেন্ট পাউডারের মধ্যে থাকে ABS। ABS এর পুরো কথা অ্যালকাইল বেনজিন সালফোনেট। এটা কি করে? এটা পরিপোষক হিসাবে কাজ করে শ্যাওলাদের, তার সাথে সাথে বিভিন্ন প্রকার রাসায়নিক সার সেটাও। তাই যে সমস্ত পুকুরের জলে কাপড় কাচা হয় সার্ফ দিয়ে, সেই পুকুরের জলে শ্যাওলাগুলো দ্রুত বৃদ্ধি ঘটে। 15 নম্বর বলো। 14 নম্বর, 15 নম্বর, হ্যাঁ বলো। অপশন সি, নাইট্রেট। হ্যাঁ স্যার, অপশন সি। ব্লু বেবি সিনড্রোম, এটাও পড়েছো আগে। নাইট্রেট, নাইট্রেট। আর পারদের জন্য কোন রোগ হয় বলো? পারদ, মিনামাটা। পারদের জন্য হয় মাটা। মিনামাটা। আউচ আউচ রোগ কেন হয়? আউচ আউচ রোগের অন্য নাম কি মনে আছে? ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম ক্যাডমিয়াম। দূষণ। ওটা তো এটাই ওটারই অন্য নাম হচ্ছে আউচ আউচ। ক্যাডমিয়াম এর জন্য হয় কি? ইটাই ইটাই। ইটাই ইটাই রোগের অন্য নাম আউচ এটাই আউচ। এটাই। এগুলো জল দূষণ চ্যাপ্টারে পড়বো। আর ব্লু বেবি সিনড্রোম হচ্ছে নাইট্রেটের জন্য শিশুদের চামড়ার রং নীল হয়ে যায়। ওকে, ঠিক আছে। আজ PDF রেকর্ড ক্লাস দিয়ে দিচ্ছি। ল্যান্ড অ্যান্ড ওয়াটারটা নেক্সট দিন পড়াবো, তার সাথে নতুন চ্যাপ্টার করাবো। বলো বলো। স্যার আজকে মক টেস্টের কোশ্চেনটা কবে দেবেন তাহলে? এখনই দিয়ে দেবো। স্যার এটা স্যার ডিপিএস বলছি এখনই দিয়ে স্যার, দেবো। পলিসি বলো, পলিটিটা বাকি আছে না ডিপিএস দিতে? যেটা পড়ানো হয়েছিল, হ্যাঁ ওটা বাকি আছে। স্যার বলছি স্যার, তেরোটা কে বলবেন? স্যার হ্যাঁ বলো। বলছি একে যে বলো। কালকে ইংলিশ স্যারের মানে ইংলিশ ম্যামের যে ক্লাসটা হচ্ছিল, তো লাস্টের দিকে আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি করতে পারিনি। তো ওটার রেকর্ডিংটা কিভাবে দেখবো? রেকর্ডিং আমি আপলোড করেছি, যে লিংক গুলো আছে ওটাই টাচ করে দেখো, দেখতে পাবে। আর বলছি ম্যাম কি কালকে কোনো PDF দিয়েছিলেন? না, পিডিএফটা আগে থেকেই দেওয়া ছিল, ওই ইংরেজির নিচে ইংরেজি পিডিএফ এর লিংক আছে, ওটাই টাচ করলে পিডিএফ পেয়ে যাবে প্রথম দিনের। না, কালকেরটা বলছি স্যার, হ্যাঁ ওই পিডিএফটা দেওয়া কালকে ছিল যেটা একসাথে করিয়েছিলেন আগে। ম্যাম। হ্যাঁ ওটা ওই লিংকই ও দেওয়া আছে একসাথে আগের দেওয়া দিনই। ছিল? হ্যাঁ একই সাথে আছে। আচ্ছা সৌভিক বলো। ঠিক আছে। স্যার ওই স্যার বলো। 13 নম্বরটা কি বলেন, বি না সি? 13 নাম্বার বলছি যে স্যার 13 নম্বর যেটা কোশ্চেন বললেন, হ্যাঁ ওটা বি বলেন না সি বলেন? অষ্টমী তিথিতে মরা কোটাল হয়, এটা বি বি বি, অপশন বি। হ্যাঁ স্যার। এটা এটা কি হয় অ্যাকচুয়ালি, এদিক দিয়ে সূর্য টানে, এদিক দিয়ে চাঁদ টানে, দুজন দুদিক থেকে টানার কারণে শক্তিটা কম হয়, সেই জন্য জোয়ারটা অপেক্ষাকৃত দুর্বল হয়। ঠিক আছে,
করলাম এখানে। গুড নাইট স্যার।